2020 দিন শুক্রবার হোমিও দর্পণ গ্রুপের পক্ষ থেকে দুই বাংলার প্রিয়, ভালোবাসার, ভালো লাগার ডাক্তার, ছাত্রছাত্রী, ভাই ও বোনেরা জানায় রাত্রিকালীন অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা ইতিপূর্বে জেনেছেন যে আজকের আলোচ্য বিষয় সেটি হচ্ছে ক্যান্সার। যা প্রথম পর্বটি আজ আলোচনা করবেন ডাক্তার ওয়াই এ আরিফ, BHMS, ডিপ্লোমা ইন মেডিকেল আল্ট্রাসোনোগ্রাফি, মেডিকেল অফিস, সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ হাসপাতাল, সম্পাদক, হোমিওপ্যাথিক কল্যাণ সোসাইটি, যিনি বিশুদ্ধ হোমিওপ্যাথিক চর্চার একজন প্রশিক্ষক এবং বর্তমানে বাংলাদেশের শ্রেষ্ঠ কয়েকজন চিকিৎসক গবেষকের মধ্যে অন্যতম, যিনি নতুন প্রজন্মের জন্য ওনার মেধা দিয়ে লিখেছে অনবদ্য অনেক বই, তার মধ্যে উল্লেখযোগ্য হাউ টু স্টাডি অফ দ্য চাইল্ড, দ্য জার্নি অফ সিমিলিয়াম, লিমাম, এবিসি অফ মাম মেথড পার্ট 1 থেকে 6 পর্যন্ত, আর্ট অফ ট্রিটমেন্ট অফ সেক্সুয়াল ইলনেস, মাইন্ড রুব্রিকের পাঠশালা পার্ট 1, মজগ পার্ট 1। বর্তমানে সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ হাসপাতালে আউটডোরে মেল ওয়ার্ড ও পিতা ডাক্তার NU আহমদ ফিরোজ সাহেবের রেখে যে চেম্বার হ্যানিম্যান হোমিও ক্লিনিক বাংলা মোটর ঢাকা প্র্যাকটিস করছেন আমাদের আজকের সম্মানিত এই আলোচক। উল্লেখ্য, উনি দীর্ঘ 10 বছরের বেশি সময় ধরে মানুষের করে যাচ্ছেন। আমি আশা করি আপনারা যারা আজকে এখানে এসছেন পাচ্ছেন যে আজকের ক্লাসটি কতটা গুরুত্বপূর্ণ হবে, কারণ অভিজ্ঞতার কথা আমরা শুনবো আমাদেরকে প্রিয় এই আলোচকের কাছ থেকে। সাথে প্রথমবারের মতো আপনাদের ভালোবাসায় সিক্ত মোহাম্মদ রাইসুল ইসমাইল খান, প্রতিষ্ঠাতা যুব খান ফাউন্ডেশন। আমি পাশাপাশি ধন্যবাদ জানাই মানুষবাসী ডাক্তার SK সাগর আপনাকে, এবং আমাকে সুযোগ দেওয়ার জন্য সঞ্চালনা। পরিশেষে আমি সবাইকে ক্লাস চলাকালীন সময় মিউট থাকার অনুরোধ জানাবো। এই পর্যায়ে অনুরোধ করব আজকের আলোচক ডক্টর ওয়াই আপকে আপনার মহামূল্যবান ক্লাসটি শুরু করার জন্য। ধন্যবাদ সবাইকে। স্যার, ধন্যবাদ। শুরু করতেন। জি, ধন্যবাদ রাইসুল ভাই, অসংখ্য ধন্যবাদ আপনাকে। সাউন্ড আসছে, আমি না আপনার ওখান থেকে সাউন্ড আসছে, মিউট করেন। আচ্ছা, আমার কথা কি স্পষ্ট শোনা যাচ্ছে নাকি ইকো হচ্ছে? আমি কিন্তু রাইসুলের কথা শুনছিলাম যখন তখন ইকো হচ্ছিল। আমি না, আপনি মিউট করুন, সাউন্ড আসছে আপনার ওখান থেকে। আমি না হোমিওপ্যাথি, আপনি কি কিছু বলতে চান? হ্যাঁ, আমি করে দিয়েছি, আমি করেছি, আমি দেখছি এটা। ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, আমার কথা কি স্পষ্ট শোনা যাচ্ছে নাকি ইকো হচ্ছে? জি। আচ্ছা, ধন্যবাদ সবাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম, নাহমাদুহু আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। আচ্ছা, আজকে আমরা আলোচনা করব ক্যান্সার নিয়ে। তো ক্যান্সার আলোচনার পূর্বে আমি কিছু কথা একটু উল্লেখ করতে চাই। হচ্ছে আমরা এই ক্যান্সার বিষয় নিয়ে কিন্তু হোমিওপ্যাথিতে ট্রিটমেন্ট করে থাকি, এবং আমরা অনেকে ট্রিটমেন্ট করছি ক্যান্সারের উপরে, এবং সফলতাও পাচ্ছি। আমাদের অনেক জ্ঞানী মনীষী এবং আমাদের যারা অনুপ্রেরণা দিয়েছেন, বিশ্বে অনেক নামকরা চিকিৎসক যারা এই ক্যান্সার ট্রিটমেন্ট করেছেন হোমিওপ্যাথিতে সফলতার মাধ্যমে, এবং তারা আমাদেরকে পথ দেখিয়েছেন এই ক্যান্সার ট্রিটমেন্টের উপরে, যেটা বর্তমান পৃথিবীতে এখনো চিকিৎসা বিজ্ঞানের একটা চ্যালেঞ্জ এই ক্যান্সার। তো এই ক্যান্সার সম্পর্কে আমাদের, ডিজিজ সম্পর্কে আমাদের খুব ভালোভাবে জানা দরকার। যদি আমরা এই ডিজিজ সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ না জানি, তাহলে এটার উপর সফলতা অর্জন করা অত্যন্ত দুরূহ ব্যাপার। কারণ হচ্ছে ক্যান্সার
মানবদেহের যে সেলগুলোতে হয়, যে সেলগুলো থেকে সূচনা হয়, শুরু হয়, অরিজিন, সেই সেলগুলো ধরন অনুযায়ী ক্যান্সারের ধরনটা বিভিন্ন রকমের হয়। দেখুন, আমরা সাধারণভাবে একেবারে চিন্তা করি, তা হচ্ছে আঘাত পেয়েছে, একজন পেশেন্ট এসছে, সে আঘাত পেয়েছে। আঘাতটা কোথায় পেয়েছে? সে মাসেলে আঘাত পেয়েছে, নাকি হাড়ে আঘাত পেয়েছে, নাকি সে স্নায়ুতে আঘাত পেয়েছে, নাকি চোখে আঘাত পেয়েছে, আঘাতটা ধরন কেমন, সেটা কি ব্রুইসড নাকি ল্যাসেরেটেড, কোন ধরনের ইনজুরি, এবং সেটার উপর ভিত্তি করে কিন্তু আমরা কি করি, দেখুন আমরা কিন্তু চিন্তা করি যে ইনজুরিটা কোথায় হচ্ছে, কোন সেলে হচ্ছে, সেটা কি বোনে হচ্ছে নাকি মাসেলে হচ্ছে না নার্ভে হচ্ছে, কোন পার্টে হচ্ছে নাকি ব্রেনে হচ্ছে, তার উপর ভিত্তি করে আমরা মেডিসিন চিন্তা করি। এবং আমাদের হোমিওপ্যাথিতে কিন্তু সেই ধরনের মেডিসিন আছে। তাই যদি হয়ে থাকে, তাহলে এই ক্যান্সার অরিজিন বিভিন্ন সেল থেকে তার অরিজিন হয়, সেই অনুযায়ী আমাদের মেডিসিন গুলো কেন হবে না, এবং বাস্তবিক পক্ষে কিন্তু তাই হয়। এসএম আপনি একটু আনমিউট করেন, সরি মিউট করেন। তো এটা এটা এই জন্য বললাম, আমরা ক্যান্সার আলোচনা করতে গিয়ে এই বিষয়গুলো আসবে, এই বিষয়গুলোই আসবে। অরিজিনটা কোত্থেকে হচ্ছে, তার ধরন কেমন, সেই অনুযায়ী নামকরণ, এবং সেই অনুযায়ী কিন্তু আমাদের মেডিসিন গুলো আসবে। এই জন্য এই বিষয়গুলো আমাদের খুব মনোযোগের সাথে বিষয়গুলোকে বুঝতে হবে এবং মনোযোগ দিতে হবে। এটা অনেকটা বিশাল চ্যাপ্টার, অনেক বিশাল বড় পার্ট, এটার উপরে হাজার হাজার পাতার বই আছে ক্যান্সারের উপরে। পৃথিবীতে বিশ্ব সব অনেক বড় বড় রিসার্চার এই ক্যান্সারের উপরে রিসার্চ করছে, অনেক বড় বড় স্পেশালিস্ট এর উপর আছে। এবং একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে এত বড় বড় স্পেশালিস্ট থাকা সত্ত্বেও, এত রিসার্চ থাকা সত্ত্বেও, এত কেমোথেরাপি রেডিওথেরাপি নেওয়া সত্ত্বেও রুগীরা আমাদের কাছে আসছে। তো সুতরাং যে রুগীরা আমাদের কাছে আসছে, সুতরাং তাদেরকে সেবা দিতে হলে আমাদেরকে তো কতটা এই বিষয়ে দক্ষতা রাখা দরকার সেটা একটু চিন্তা করা উচিত। তো এখন আমি ক্যান্সারের বিষয়টা নিয়ে আলোচনা করব। ক্যান্সারটা কি তার আগে আমাদের সেলের স্বাভাবিক গঠনের বিষয়টা একটু আলোচনা করি, কেননা এটার উপর ভিত্তি করে ক্যান্সারটা আলোচিত হবে। আমাদের দেহ অসংখ্য সেল নিয়ে গঠিত বা কোষ নিয়ে গঠিত। এই সেলগুলো আমাদের বডিতে বৃদ্ধি হয়, এবং এই বৃদ্ধিটা কন্ট্রোল হয়, নিয়ন্ত্রিত হয়। এই বৃদ্ধিটা নিয়ন্ত্রিত থাকার জন্য আমাদের বডির একটা নির্দিষ্ট কাঠামো বজায় থাকে, এবং যে সেলগুলো ডেড সেল, সেগুলো যখন বডিতে ডেড হয়ে যায়, পুরোনো যে সেলগুলো ডেড হয়ে যায়, তখন আবার রিপেয়ার হয় নতুন সেলের মাধ্যমে। এবং কোথাও যদি ইনজুরি হয় বা কোথাও যদি ঘা হয়, ক্ষত হয়, সেটা হিল হয়ে যাওয়ার পরে নতুন সেল দ্বারা সেটা রিকভারি হয়। এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া বা স্বাভাবিক প্রসেস, এবং এই প্রসেসটা নিয়ন্ত্রিত হয় আমাদের বডিতে, অটো ভাবে নিয়ন্ত্রিত হচ্ছে। আমরা যেটাকে অটো ইমিউনও বলছি, যে অটোক্রেটিক হ্যানিম্যান বলেছেন, যে আমাদের ভাইটাল ফোর্সের কথা বলেছেন, যে সে নিয়ন্ত্রণ করছে আমাদের এই স্বাভাবিক বৃদ্ধিটাকে নিয়ন্ত্রণ করছে। তো এই কন্ট্রোলটা আছে আমাদের বডিতে, যার জন্য আমাদের ফেস একটা কাঠামোতে আছে, আমাদের নাক একটা কাঠামোতে আছে, আমাদের চোখ একটা কাঠামোতে আছে। দেখুন, যে গাছগুলো যে আছে, একটা যে সব গাছ অনেক পুরনো হয়ে গেছে, 20 বছর, 30 বছর, 50 বছর, 100 বছর, গাছগুলো কিন্তু কি হয়, এবড়ো থেবড়ো হয়ে বাড়তে 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 বিশাল একটা দানব আকৃতি ধারণ করে। কিন্তু মানুষ কিন্তু এরকম দানব আকৃতি ধারণ করে না। কেন? কারণ হচ্ছে যে আমাদের বডির সেলুলার লেভেলের একটা কন্ট্রোলের জন্য সেটা দানব আকৃতি ধারণ করে না, নির্দিষ্ট কাঠামো বজায় থাকে। তো এই নির্দিষ্ট কাঠামো, এই কন্ট্রোল যদি কোনো কারণে ব্যাহত হয়, তখন কি হয়, বডির কোনো একটা জায়গায় সেই সেলগুলো বৃদ্ধি পেতে থাকে অস্বাভাবিক, ওখানে কন্ট্রোল থাকে না, নিয়ন্ত্রণ থাকে না, বাড়ছে তো বাড়ছেই। এই বাড়াটাকেই বলছি আমরা টিউমার। এই বাড়াটাকে আমরা বলছি টিউমার।
আর এই বৃদ্ধিটা যখন নির্দিষ্ট স্থানে থাকে, মানে যেখানে বেড়েছে ওখানেই আছে, তখন সেটাকে আমরা বলি বিনাইন টিউমার। আর এই বাড়াটা যখন ওই স্থান অতিক্রম করে আশেপাশের যে স্থানগুলোতে আক্রান্ত হয়, আশেপাশের স্থানগুলোকে নষ্ট করে, আশেপাশের স্থানগুলোকে পলিউটেড করে, তখন সেটাকে আমরা বলছি কি ক্যান্সার। সেই টিউমারটাকে বলছি আমরা ক্যান্সার। এবং এই ক্যান্সার যখন আশেপাশের স্থান থেকে অতিক্রান্ত হয়ে আর অন্যান্য স্থানে চলে যাচ্ছে, সেটাকে আমরা বলছি মেটাস্ট্যাসিস। মানে মেটাস্ট্যাসিস হচ্ছে গিয়ে স্থান পরিবর্তন করা, মাইগ্রেশন করা, মেটাস্ট্যাসিস করা। তো এটা হচ্ছে যে মোটামুটি ক্যান্সারের সংক্ষিপ্ত একটা রূপ। এখন আমরা যদি ক্যান্সারের সংজ্ঞা দিই, তবে সেক্ষেত্রে যেভাবে সংজ্ঞাটা আছে দেখেন, ক্যান্সার ইজ এ ডিজিজ ইন হুইচ অ্যাবনর্মাল সেল in some organ or tissue go out of control, growing and increasing in number. তাহলে আমাদের কাছে এই সংজ্ঞাটা পরিষ্কার হয়ে গেল যে ক্যান্সার এমন একটা ডিজিজ যেখানে অ্যাবনর্মাল সেলগুলো, অ্যাবনর্মাল সেল মানে কি, যে সেলগুলোর উপরে কন্ট্রোল নাই, সেগুলো ইন সাম অর্গান অর টিস্যু, কোনো একটা অর্গানের বা কোনো একটা টিস্যুর কোষে গো আউট অফ কন্ট্রোল, কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে, গ্রোয়িং বৃদ্ধি পাচ্ছে, এন্ড ইনক্রিজিং ইন নাম্বার, এবং তার সংখ্যাটা বৃদ্ধি পাচ্ছে, তার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে এবং তার আকৃতিও বেড়ে যাচ্ছে। দ্যাট ইজ দ্য ক্যান্সার। তো এই হচ্ছে ক্যান্সারের সংজ্ঞা। এখন এই ক্যান্সারের সংজ্ঞার পর আমরা যে বিষয়টা তুলে ধরবো এখানে, সেটা হচ্ছে যে টিউমার এর সংজ্ঞাটা কি, মানে টিউমারটা কাকে বলতেছে। when the cell grow out of control and form a mass in called tumor, যখন একটা সেল গ্রো হচ্ছে, কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে এবং একটা মাস গঠন করতেছে, সেটাকে বলতেছে টিউমার। Some tumor grow and enlarged only at the site where the began they are called benign. যেটা বলেছিলাম যে কিছু টিউমার যেখানে করে ওখানেই থাকে, সেগুলোকে বলছে বিনাইন। Others tumor enlarge and potentially to invade and destroy the normal tissue around them and spread to the distant part. আর কিছু টিউমার আছে যেগুলো কি করতেছে, সেটা আশেপাশের সেলগুলোতে, টিস্যুগুলোতে ইনভেড করতেছে, মানে সেখানেও সে তার প্রবেশাধিকার সে মাধ্যম আশেপাশে, সেখান থেকে বডি অন্যত্র জায়গায় ছড়িয়ে পড়তেছে, এগুলো হচ্ছে ক্যান্সার। এবং সাচ টিউমারস আর কল্ড ম্যালিগনেন্ট টিউমার অর ক্যান্সার, এগুলোকে বলা হচ্ছে ম্যালিগনেন্ট টিউমার। তার মানে ম্যালিগনেন্সি এই শব্দটা হচ্ছে ক্যান্সারের সাথে রিলেটেড। এই ম্যালিগনেন্ট ক্যান্সার শব্দটা একই অন্যের পরিপূরক। এখন আসি মেটাস্টেসিসটা কি সংজ্ঞায়িত করছে। দ্য ডিস্টেন্ট spread of a cancer occur when malignant cells detach themselves from the original tumor and are carried to other part of the body throughout blood or lymphatic vessels and establish themselves in the new site as an independent cancer is called metastasis. তাহলে কি বলছে যে যখন বডির ওই জায়গা থেকে এটা দুটা মাধ্যমে, একটা লিম্ফ্যাটিক চ্যানেলের মাধ্যমে, একটা ব্লাডের মাধ্যমে, এই দুটো চ্যানেলের মাধ্যমে যখন বডির অন্যত্র জায়গায়, অন্য জায়গায় যখন ছড়িয়ে পড়তেছে, তখন সেটাকে বলা হচ্ছে মেটাস্ট্যাসিস। তাহলে আমরা দেখছি যে টিউমারের রূপগুলো, একটা যে বিনাইন আর একটা ম্যালিগনেন্ট। বিনাইন টিউমারটা কোনটা, যেটা বৃদ্ধি পেয়ে ওই জায়গাটাই থাকে, যেমন ধরুন সেটা যেই সেলে হয়েছে ওই সেলের ওই জায়গাটার মধ্যে সীমাবদ্ধ আছে, সেটা হচ্ছে বিনাইন। আর যখন সে ওখান থেকে আশেপাশের সেলগুলোকে, টিস্যুগুলোকে ইনভেড করে, ডিস্ট্রয় করে, নষ্ট করে, হ্যাঁ, এবং ছড়িয়ে পড়ে, সেটা হচ্ছে যে ম্যালিগনেন্ট। তাহলে বিনাইন টিউমার এবং ম্যালিগনেন্ট টিউমার, আর এই ম্যালিগনেন্ট টিউমারটা হচ্ছে ক্যান্সার। এই ম্যালিগনেন্ট টিউমারটা যখন সেটা আরো স্প্রেড আউট হয়ে যায় বডির সারা শরীরে বিভিন্ন জায়গায়, দুটো মাধ্যমে, ব্লাডের মাধ্যমে অথবা লিম্ফ্যাটিক চ্যানেলের মাধ্যমে, তখন সেটাকে বলা হচ্ছে মেটাস্ট্যাসিস। এবং মেটাস্ট্যাসিসটা হচ্ছে গিয়ে একেবারে ক্যান্সারের ফাইনাল স্টেজ। এখন আমরা আসি যে এই ক্যান্সার, মেজর টাইপ অফ ক্যান্সার। এই ক্যান্সার সাধারণত
মেজর টাইপগুলো কি? একটা হচ্ছে কার্সিনোমা, সার্কোমা, কার্সিনোমা এবং সার্কোমা, মেলানোমা, লিম্ফোমা, লিউকেমিয়া। তো এই যে পাঁচটা বললাম এর মধ্যে প্রথম চারটাই মূলত বেশ গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে কার্সিনোমা, সার্কোমা, মেলানোমা অ্যান্ড লিম্ফোমা। আমরা এখন এই বিষয়গুলো আলোচনা করব। তো কার্সিনোমা কি? দেখুন, আমাদের যে বডি আছে, এই শরীর আছে, আমাদের যে স্কিন আছে, স্কিনের লেয়ার আছে, স্কিনটা যদি উপর থেকে উঠানো হয় তাহলে কি পাবো আমরা? মাসেল পাবো। তারপরে আরো এর গভীরে গিয়ে আমরা কি? স্নায়ু পাবো। তারপরে এটাকে আরো গভীরে গিয়ে আমরা কি পাবো? বোন পাবো। হ্যাঁ, আবার এই যে আমাদের যে স্কিন আছে, এই স্কিনের আবার লেয়ার আছে, ইপিডার্মিস, ডার্মিস। আবার মাসেল গুলো বিভিন্ন রকমের মাসেল আছে, যেমন আমাদের ফেইসের মাসেল সফট, আমাদের পেটের মাসেলটা সফট, কিন্তু আমাদের যে এই পায়ের মাসেল গুলা, পায়ের মাসেল, কাপ মাসেল, পায়ের পিছনের দিকে মাসেল, এগুলো কিন্তু বেশ শক্ত। মাসেলের ধরন কিন্তু আলাদা রকমের। আমাদের মানে বডির ভিতরে যে হার্টের মাসেল একরকম, লাংসের গঠন মাসেল একরকম। তো এই যে ভিন্নতা রয়েছে, এই ভিন্নতা মূলত নির্ভর করতেছে কোন ধরনের টিস্যু দ্বারা কি গঠিত। তো ক্যান্সার যেটা হয়, এই বিভিন্ন টিস্যুর বিভিন্ন জায়গা থেকে, লেয়ার থেকে বা বিভিন্ন রকম টিস্যু থেকে উৎপন্ন হয়, এবং যেখান থেকে যেটা উৎপন্ন হয় সেই অনুযায়ী তার নামকরণটা করা হয়ে থাকে। এটার গুরুত্ব কি? এটা অনেক গুরুত্ব আছে। কেননা আমাদের মেডিসিন গুলো বডির কোনটা স্কিনের উপর ভালো কাজ করছে, কোনটা স্কিনের উপরে লেয়ার উপর ভালো কাজ করছে, কোনটা এর গভীরে কাজ করছে, কোনটা মাসেলের উপর কাজ করতেছে, কোনটা বোনের উপর কাজ করতেছে, কোনটা নার্ভের উপর কাজ করতেছে, এবং সেটা কিন্তু আমরা অলরেডি ম্যাথমেটিক্যাল পেয়ে থাকি, এবং আমাদের চিকিৎসা বিজ্ঞানী স্যামুয়েল হ্যানিম্যান কিন্তু এই বিষয়গুলো উল্লেখ করে গেছেন যে ওষুধের ক্রিয়া গভীরতা কিন্তু ভিন্নতা রয়েছে। যেহেতু ওষুধের ক্রিয়ার গভীরতা ভিন্নতা রয়েছে এবং আমাদের সেই অস্ত্রটা আছে, এবং তার সঙ্গে ক্যান্সারেরও সেই বৈশিষ্ট্য আছে যে কোন অরিজিন থেকে উৎপন্ন হচ্ছে, সুতরাং এই বিষয়গুলো আমাদেরকে খুব ভালোভাবে রপ্ত করা দরকার। এখন আমি আসি হচ্ছে কার্সিনোমা। কার্সিনোমা খুব পরিচিত একটা শব্দ, কার্সিনোমা। কার্সিনোমা এটা কি? কার্সিনোমার ক্ষেত্রে বলা হচ্ছে দি মোস্ট কমনলি ডায়াগনোসড ক্যান্সার। এই কার্সিনোমাটা সাধারণত অনেক বেশি ডায়াগনোসড হয়, মানে অনেক বেশি মানুষের মধ্যে বা রোগীর মধ্যে পাওয়া যায়। এটার উৎপত্তিস্থল কোথায়? অ্যারাইজিং ফ্রম ইপিথেলিয়াম লাইনিং অফ স্কিন, লাংস, ব্রেস্ট, প্যানক্রিয়াস অ্যান্ড আদার অর্গান অ্যান্ড গ্ল্যান্ড, লিভার অ্যান্ড কিডনি। তাহলে এটা উৎপন্ন হয় কোত্থেকে? লাইনিং থেকে। লাইনিংটা কি? হোয়াট ইজ লাইনিং? একটা লেয়ার যেটা কি থাকে, কোন একটা অর্গানকে আবৃত করে রাখে। যেমন আমাদের স্কিনের উপর কি রয়েছে? ইপিডার্মিস রয়েছে। তারপর লাংসের উপরে একটা লেয়ার আছে, ব্রেস্টে আছে, প্যানক্রিয়াসে আছে, কিডনি, লিভার। তো এগুলো কি দ্বারা, কোন লাইনিং দ্বারা? ইপিথেলিয়াল লাইনিং। আর এরা ইপিথেলিয়াল এই সেল, ইপিথেলিয়াল একটা সেল, এই সেল দ্বারা গঠিত যে স্তর, সেই স্তর দ্বারা এদেরকে ঢেকে রেখেছে, এবং এখান থেকে যে টিউমারটা উৎপন্ন হয়, যে ক্যান্সারটা উৎপন্ন হয়, সেই ক্যান্সারটাকে বলা হচ্ছে কার্সিনোমা। তার মানে ইপিথেলিয়াল লাইনিং থেকে যত রকমের ক্যান্সার উৎপাদন হবে, সেটা লাংসের ইপিথেলিয়াল লাইনিং হোক, কিংবা ব্রেস্টের হোক, কিংবা প্যানক্রিয়াসের হোক, কিংবা লিভার বা কিডনির, যেটারই হোক না কেন, সেই লাইনিং থেকে যখন উৎপন্ন হবে তখন সেটাকে বলা হচ্ছে গিয়ে আপনার কার্সিনোমা। কিভাবে আমরা বুঝবো এটা? এটা আমরা বুঝবো টমোগ্রাফি পরীক্ষার মাধ্যমে, কম্পিউটার টমোগ্রাফি, সিটি স্ক্যান করে আমরা বুঝতে পারবো। সেটা আমাদের সেটা চিন্তা করতে হবে না, সেটা যারা আমরা লিখে দিব যে সিটি স্ক্যান অফ আপার অ্যাবডোমেন বা লোয়ার বডি বা ব্রেন আমরা লিখে দেব, তারা ওটা ডায়াগনোস করে লিখে দিবে যে এই ক্যান্সারের অরিজিনটা কোথায়। এখন আসি, এই কার্সিনোমা টাইপ আবার কয়েক রকমের। কেন? কারণ হচ্ছে যে স্কিনের যে লেয়ার আছে, এই লেয়ার কিন্তু একটা না,
স্কিনে আউটার লেয়ার আছে, ইনার লেয়ার আছে। তো এই জন্য কোথায় থেকে উৎপন্ন হচ্ছে, কোন লেয়ার থেকে উৎপন্ন হচ্ছে, ইপিথেলিয়াল সেলের কোন লেয়ার থেকে উৎপন্ন হচ্ছে, সেই অনুযায়ী কিন্তু আবার এটাকে ভাগ করা হয়েছে। যেমন স্কোয়ামাস সেল কার্সিনোমা, এই শব্দটা আমাদের পরিচিত। স্কোয়ামাস মানে হচ্ছে যে আইসের মতো, স্কোয়ামাস, স্কোয়ামাস মানে মাছের আইসের মতো, মানে এই সেলগুলো দেখতে আইসের মতো। তো এই স্কোয়ামাস সেল থেকে যেই ক্যান্সারের উৎপন্ন হচ্ছে সেটা হচ্ছে আপনার স্কোয়ামাস সেল কার্সিনোমা। স্কোয়ামাস সেল কার্সিনোমা আর scales like a fish. These are the flat cells in the upper part of epidermis, which are constantly shed on new one form. আমাদের স্কিনের যে উপরের লেয়ার ইপিডার্মিস, হ্যাঁ, স্কিনের উপরে ইপিডার্মিস, ডার্মিস, হ্যাঁ, তো স্কিনের যে উপরে যে লেয়ারটা আছে এটাকে বলা হয় ইপিডার্মিস। এই ইপিডার্মিসের যে সেলগুলো আছে স্কোমাস সেল, এই সেল থেকে যেই ক্যান্সারটা গ্রো করছে, যে ক্যান্সারটা হচ্ছে সেটা হচ্ছে স্কোয়ামাস সেল কার্সিনোমা। দিস টাইপ affect the cell above the basal cell of your skin and second most type of skin cancer. এটা স্কিন ক্যান্সারের যে সবচেয়ে বেশি যে আক্রান্ত হয় তার মধ্যে দ্বিতীয় পর্যায়ে আছে এই স্কোয়ামাস সেল কার্সিনোমা। গেল, starts in squamous cell. These are the flat surface covering cell found in the areas such as the skin on lining of the throat or food pipe. দেখবেন অনেক পরীক্ষা নিরীক্ষা টেস্ট রিপোর্টে নিয়ে আসে যে আপনার সিএল লাইন্স স্কোয়ামাস সেল কার্সিনোমা রিপোর্টে আছে, স্কোয়ামাস সেল কার্সিনোমা কোথায় হয়েছে, ল্যারিংসে হয়েছে স্কোয়ামাস সেল কার্সিনোমা। ল্যারিংসটা কি, ফুড পাইপ, খাদ্যনালী। কেন? কারণ খাদ্যনালীর যে লাইনিংটা আছে ওই লাইনিং এ স্কোয়ামাস সেল থেকে টিউমারটা অরিজিন করেছে। তাহলে আপনি বুঝতে পারলেন যে যখন স্কোয়ামাস সেল কার্সিনোমা লেখা থাকবে সিএ ল্যারিংস, ল্যারিংসের স্কোয়ামাস সেল কার্সিনোমা, তখন আপনি বুঝবেন যে এটা ওই যে ল্যারিংসটা আছে, ল্যারিংসের লাইনিং উপরের যে আবরণটা আছে সেই লাইনিং এর স্কোয়ামাস সেল থেকে অরিজিন করেছে। আমার কিন্তু এই কনসেপ্টটা হয়ে গেল, মানে রোগের গভীরতাটা কোথায় আমরা কিন্তু বুঝতে পারলাম। এটাকে সংক্ষেপে বলা হয় এসসিসি, স্কোয়ামাস সেল কার্সিনোমা। The develop on the skin is usually caused by spending too much time in the sun over the course of your life. সূর্যের যে আলো সেটা কিন্তু আমাদের কোথায় পড়তেছে, প্রথমে ইপিডার্মিসটাই বা আমাদের যে উপরের লেয়ারটা সেটাই কিন্তু ফার্স্ট সে ধারণ করে। সুতরাং এই সূর্যের আলো কিন্তু, অতিরিক্ত সূর্যের আলো যারা মানে সানবাথ করে, অতিরিক্ত সূর্যের আলোতে যারা থাকে তাদের কিন্তু এই ধরনের স্কোয়ামাস সেল কার্সিনোমাটা হয়। বেসাল সেল কার্সিনোমা ওই কার্সিনোমার আরেকটা ধরন। বেসাল সেলটা কি, ওই ইপিডার্মিস যে লেয়ার এটা নিচে একটা লেয়ার থাকে, সেটাকে বেসাল সেল বলা হয়। এই লেয়ার থেকে, এটা হচ্ছে স্কিনের যে লেয়ার আছে সেটা হচ্ছে আউটার লেয়ার, আউটার লেয়ারের ডিপ পার্ট। এই লেয়ার থেকে মানে বেসাল সেলের উপরে থাকে হচ্ছে আপনার স্কোয়ামাস সেল। তো ওই স্কোয়ামাস সেল কার্সিনোমা যদি আমরা জানি তখন বুঝবো যে এটা উপরের দিকে। যখন বেসাল সেল কার্সিনোমা আমরা শুনবো তখন বুঝবো যে এটা আর একটু গভীরে, আর একটু গভীরে। This is the most common form of all cancer. It occurs in cell lining deepest part of the skin outer layer. Deepest part of the skin outer layer. স্কিনের আর একটু গভীর পার্টে এই বেসাল সেল কার্সিনোমা হয়। It is the lowest part of the epidermis. Okay. This only occur in the skin 80% of all skin cancer. স্কিন ক্যান্সারে 80% হয় হচ্ছে আপনার এই বেসাল সেল কার্সিনোমা। তাহলে যখন বেসাল সেল কার্সিনোমা আমরা ডায়াগনোসিসে দেখবো তখন আমরা বুঝবো এটা গভীরতা হচ্ছে গিয়ে এপিডার্মিসের থেকে আর একটু নিচের দিকে, একটু ভিতরের দিকে। ইট এফেক্টস আউটার মোস্ট লেয়ার অফ স্কিন। দেখুন এখন চিন্তা করতে থাকুন যে দেখুন আমাদের মায়াজমের কিন্তু গভীরতা রয়েছে, মায়াজম গুলো গভীরতা রয়েছে, মায়াজম এর এই গভীরতা অনুযায়ী কিন্তু আমরা অনেক কিছু চিন্তা ভাবনা করে থাকি।
হ্যাঁ, যে ডিজিজটা কোন লেভেলে কোথায় অবস্থান করছে সেই অনুযায়ী কিন্তু মায়োজমের গভীরতাটা আসে। সেই বিষয়গুলো আমরা আস্তে আস্তে লিঙ্ক করব, আমরা একটু আগে এগোই, তাহলে আমরা সেটা পেয়ে যাবো আস্তে আস্তে। এরপর আসি, তাহলে আমাদের কার্সিনোমাটা মোটামুটি আলোচনা হলো। আমি কিন্তু মূল বিষয়গুলো আলোচনা করতেছি, অনেক বিশাল ব্যাপক, এত কিছু আলোচনা করতে গেলে আমরা গুলিয়ে ফেলবো। জাস্ট মূল যে বিষয়গুলো কমনলি আমরা পেয়ে থাকি এই বিষয়গুলো আমরা আলোচনা করতেছি। তাহলে স্কোমাস সেল কার্সিনোমা এবং ব্যাসাল সেল কার্সিনোমা, এটা হচ্ছে আপনার কার্সিনোমার ভাগ। আর একটা ভাগ আছে অ্যাডিনো কার্সিনোমা। হোয়াট ইজ অ্যাডিনো? অ্যাডিনো শব্দটা থাকলে বুঝবেন যে গ্ল্যান্ড, অ্যাডিনো মানে হচ্ছে গ্ল্যান্ড। তার মানে অ্যাডিনো কার্সিনোমা মানে হচ্ছে কি যে এই ক্যান্সারটার অরিজিন হচ্ছে গ্ল্যান্ড থেকে। কি বলছে এখানে সংজ্ঞায়? ইট ইজ ডিফাইন্ড অ্যাজ নিউপ্লাসিয়া অফ ইপিথেলিয়াল টিস্যু দ্যাট হ্যাজ গ্ল্যান্ডুলার অরিজিন, গ্ল্যান্ডুলার ক্যারেক্টারিস্টিক্স অর বোথ। অর্থাৎ এই ইপিথেলিয়াল সেলগুলা গ্ল্যান্ডে অবস্থান করতেছে, মানে ইপিথেলিয়াল সেল থেকে উৎপন্ন হলে আমরা কার্সিনোমা বলতেছি। কিন্তু সেই ইপিথেলিয়াল সেল যদি কোনো গ্ল্যান্ডের হয় তখন আমরা সেটাকে বলবো হচ্ছে গিয়ে অ্যাডিনোকার্সিনোমা। Adenocarcinoma are the part of large grouping of carcinoma. Sometimes they are called according to where they exist. তারা কোথায় অবস্থান করতেছে এটার উপর ভিত্তি করে মূলত এদের নামকরণ করা হয়। যেমন ইসোফেজিয়াল অ্যাডিনোকার্সিনোমা, তার মানে কি যে খাদ্যনালী ইসোফেগাস পাইপটা আছে সেটা যে গ্ল্যান্ড আছে সেই গ্ল্যান্ডের ইপিথেলিয়াল লেয়ার থেকে এটা উৎপন্ন হয়েছে। তার মানে আমরা বুঝলাম যে আমাদের যখন আমরা অ্যাডিনোকার্সিনোমা ইসোফেজিয়াল অ্যাডিনোকার্সিনোমা শুনবো তখন আমরা বুঝবো যে এটা গ্ল্যান্ড এফেক্টেড হয়েছে। তখন আমরা চিন্তা করব এই গ্ল্যান্ডের সাথে রিলেটেড মেডিসিন কি, গ্ল্যান্ডের সাথে রিলেটেড মায়োজোমটা কি। আবার ইসোফেজিয়াল স্কোমাসেল কার্সিনোমাও হয়। যখন ইসোফেজিয়াল স্কোমাসেল কার্সিনোমা বলবে তখন কিন্তু আমরা বুঝবো যে এটা ইপিথেলিয়াল কোন লেয়ার থেকে হয়েছে। তাহলে দেখেন, তাহলে এই নামের মধ্য দিয়ে কিন্তু আমরা রোগটার গভীরতা বুঝতে পারতেছি। ইনভেসিভ ডাক্টাল কার্সিনোমা, the most common form of breast cancer is also adenocarcinoma. দেখুন, এখন ব্রেস্টে ক্যান্সার লিখেছে অ্যাডিনোকার্সিনোমা, লাংসে ক্যান্সার লিখেছে অ্যাডিনোকার্সিনোমা, ইসোফেগাসে ক্যান্সার লিখেছে অ্যাডিনোকার্সিনোমা, আবার ইসোফেগাসে ক্যান্সার লিখেছে স্কোমাসেল কার্সিনোমা। বিষয়টা আসলে কি, হ্যাঁ, যে ব্যাপারটা কিন্তু আমরা ক্লিয়ার হয়েছি যে ওই অর্গানগুলো যদি গ্ল্যান্ডের ইপিথেলিয়াল থেকে উৎপন্ন হয় ক্যান্সার সেটাকে অ্যাডিনোকার্সিনোমা বলতেছে। আর যদি তার ইপিথেলিয়াল লেয়ার থেকে উৎপন্ন হচ্ছে, ইপিথেলিয়াল লেয়ারের স্কোমাস সেল থেকে উৎপন্ন হচ্ছে তখন সেটাকে বলতেছে স্কোমাসেল কার্সিনোমা। আর যদি ব্যাসাল সেল থেকে উৎপন্ন হয় তখন সেটাকে বলা হয় ব্যাসাল সেল কার্সিনোমা। ক্লিয়ার তো? অ্যাডিনোকার্সিনোমা মে ডেভেলপ লাংস, ব্রেস্ট এন্ড কোলন। এখন দেখেন, লাংসের অ্যাডিনোকার্সিনোমা মানে কি আমরা বুঝছি যে লাংসের গ্ল্যান্ড এফেক্টেড হয়েছে, কোলনের গ্ল্যান্ড এফেক্টেড হয়েছে, ব্রেস্টের গ্ল্যান্ড এফেক্টেড হয়েছে। আর যখন স্কোমাস সেল কার্সিনোমা ব্রেস্টে তখন বুঝবো যে তার স্কিন শুধুমাত্র এফেক্টেড হয়েছে। ডাক্টাল কার্সিনোমা ইন সিটু, এগুলো কিন্তু ক্যান্সারের নাম। ডিসিআইএস এটা মানে কি? এটা হচ্ছে যে it is the most common type of non-invasive breast cancer arising from epithelial. এই ডাক্টাল কার্সিনোমা ইন সিটু এটা হচ্ছে ব্রেস্ট, এটা এক ধরনের ব্রেস্ট ক্যান্সার। তো এর আগে যেটা আলোচনা করেছিলাম যে ইনভেসিভ অ্যাডিনোকার্সিনোমা, ইনভেসিভ ডাক্টাল কার্সিনোমা, ইনভেসিভ ডাক্টাল কার্সিনোমা যখন তখন গ্ল্যান্ড এফেক্টেড হয়েছে। আর যখন বলেছে ডাক্টাল কার্সিনোমা ইন সিটু তখন গ্ল্যান্ড এফেক্টেড হয় না, শুধুমাত্র ইপিথেলিয়াল লাইনটা এফেক্টেড হয়েছে। তো এই মোটামুটি গেল হচ্ছে আপনার কার্সিনোমার আলোচনা। তো কার্সিনোমার আমরা তিনটা জিনিস আলোচনা করলাম, একটা হচ্ছে স্কোমাস সেল কার্সিনোমা, ব্যাসাল সেল কার্সিনোমা, অ্যাডিনো কার্সিনোমা। এবং অ্যাডিনো কার্সিনোমা মানে গ্ল্যান্ড থেকে উৎপন্ন হয়েছে, ব্যাসাল সেল কার্সিনোমা মানে ব্যাসাল সেল থেকে, আর স্কোমাস সেল কার্সিনোমা মানে স্কোমাস সেল থেকে উৎপন্ন হয়েছে। স্কোমাস সেল তার একটু গভীরে হচ্ছে কি ব্যাসাল সেল, এবং আরো গভীরে গেলে আমরা
জ্ঞানগুলো পাবো। অর্থাৎ আমরা বুঝতেছি যে এখানে কিন্তু এই ক্যান্সার আক্রান্ত হওয়ার গুরুত্ব এবং এর গভীরতা কিন্তু আমরা এখানে বুঝলাম। এখন পরবর্তী আলোচনায় যাচ্ছি সার্কোমা। সার্কোমা নিয়ে আলোচনা করবো আমরা। হোয়াট ইজ সার্কোমা? সার্কোমার কথা বলা হয়েছে যে কানেকটিভ টিস্যুর যে ম্যালিগন্যান্ট টিউমার। কানেকটিভ টিস্যু মানে কি, যে এই টিস্যুগুলো আমাদেরকে কি করছে, বডির একটা অংশের সাথে অন্য একটা অংশের সংযোগ স্থাপন করছে। কি কি? যেমন যেমন আমাদের যে জয়েন্ট গুলো সংযোগ হয়েছে কিসের মাধ্যমে? লিগামেন্টের মাধ্যমে, তারপরে কি মাসেলের মাধ্যমে, তারপরে কি এই বোনের মাধ্যমে সংযোগ হয়েছে। আবার বডির ব্লাড বডির সারা শরীরে ব্লাডটা একজন অন্যজনের সঙ্গে যে নিউট্রিশনের আদান প্রদান সংযোগ স্থাপন করতেছে। আবার লিমফ্যাটিক সিস্টেম যেটা আছে, হ্যাঁ, যে সিস্টেমের মাধ্যমে কি হচ্ছে, আমাদের বডির এই বিভিন্ন রকমের ইমিউনো রেসপন্স করতেছে। তাহলে ব্লাড ভেসেল, ব্লাড, বোন, নার্ভ কানেকশন করতেছে, নার্ভাস সিস্টেম, মাসেল, টেন্ডন, এগুলো সবই কিন্তু কানেকটিভ টিস্যু। এবং এই কানেকটিভ টিস্যু গুলো থেকে যে ক্যান্সারটা উৎপাদন হয় সেগুলোকেই বলা হচ্ছে সার্কোমা। তাহলে দেখেন কতটা গুরুত্বপূর্ণ। আমরা যেমন মাথায় আঘাত হলে চিন্তা করি ন্যাট্রাম সাল, নাকে চোখে আঘাত হলে চিন্তা করি সিনফাইটা, মাঠে বেশে মালকারিস, যদি আমাদের মাসেলে ইঞ্জুরি হয় তখন চিন্তা করি আর্নিকা, রাস্টক, যদি নার্ভে ইঞ্জুরি হয় চিন্তা করি যে হাইপেরিকাম। তাই যদি হয়ে থাকে তাহলে কোথায় কোন অরিজিন থেকে এই ক্যান্সারটা ডেভেলপ করছে সেটা আমাদের জানা অত্যন্ত জরুরি। তাহলে এখানে কি বলছে সার্কোমা সম্পর্কে? A malignant tumor arising from connective tissue origin. Connective tissue is a broad form that include bone, cartilage, fat, vascular or hematopoietic tissue and muscle। যেটা আমি বলেছিলাম ওই কথাগুলো বলেছি যে কানেকটিভ টিস্যুটা অনেক ব্রড, হ্যাঁ, সেখানে কি বোন আছে, মাসেল আছে, কার্টিলেজ আছে, টেন্ডন আছে, নার্ভ ও ফ্যাটও কিন্তু কানেকটিভ টিস্যু, হ্যাঁ, ব্লাড ভেসেল, এই সবই কানেকটিভ টিস্যু। তাহলে এগুলো থেকে যদি টিউমার গ্রো করে, ক্যান্সার গ্রো করে, তবে দ্যাট ইজ দ্য সার্কোমা। কানেকটিভ টিস্যু মিন সাপোর্ট, প্রিভেন্ট অ্যান্ড কানেক্ট উইথ আদার টিস্যু। কানেকটিভ টিস্যু মানে হচ্ছে কি, এটাকে সাপোর্ট করতেছে, রক্ষা করতেছে এবং অন্য জনের সাথে সংযোগ স্থাপন করতেছে, এটাকে বলা হচ্ছে কানেকটিভ টিস্যু। আচ্ছা, বোন অ্যান্ড সফট টিস্যু সার্কোমা আর দ্য মেইন টাইপ অফ সার্কোমা। সফট টিস্যু সার্কোমা হয়, আবার কি বনেও হয়। যেহেতু এই কানেকটিভ টিস্যু আবার দু ধরনের, একটা হচ্ছে কি হার্ড, একটা হচ্ছে সফট। হার্ডের মধ্যে বোন আর সফটের মধ্যে কি আছে, মাসেল আছে, টেন্ডন আছে, তারপর আপনার ফ্যাট আছে, এগুলো হচ্ছে সফট। তাহলে এই সফট সার্কোমা হয় এবং হচ্ছে হার্ড সার্কোমা হয়। তাহলে এই সফট টিস্যুতে সার্কোমা হলে, আমরা সেগুলোকে সাধারণত কি বলি? এবং soft tissue sarcoma can develop in soft tissue like fat, muscle, nerve, fibrous tissue, blood vessels or deep skin tissue থেকে এই সার্কোমা ডেভেলপ করতেছে। এবং মোর দেন 50%, 50 টাইপস, মানে 50টারও বেশি এই ধরনের সার্কোমা আছে। তার মধ্যে থেকে আমরা 4-5টা আমরা শুধু তুলে ধরবো। যেমন র্যাবডোমায়োসার্কোমা, এটা মোস্টলি পাওয়া যায়। বর্তমানে 2টা পেশেন্ট আমি এই ট্রিটমেন্ট করতেছি এই র্যাবডোমায়োসার্কোমা, একটা অ্যাডাল্ট পারসন, একটা চাইল্ড পারসন, দুজনের ট্রিটমেন্ট করতেছি এই র্যাবডোমায়োসার্কোমা। ডেভেলপ ইন দ্য সেল দ্যাট ফ্রম দ্য মাসেল অফ স্কেলিটাল। বলেছিলাম না কিছু কিছু মাসেল আছে শক্ত, যেমন স্কেলেটাল মাসেল বলে এগুলোকে, যেমন আমাদের কাপ মাসেলের আর পিছনে দেখে মাসেলটা শক্ত। এই ধরনের শক্ত মাসেল দিকে যেগুলো ক্যান্সার ডেভেলপ করে এগুলোকে বলা হচ্ছে গিয়ে র্যাবডোমায়োসার্কোমা। লাইপোসার্কোমা, কথার মধ্যে এই শব্দের মধ্যেই নাম আছে, লাইপো মানে হচ্ছে চর্বি, ফ্যাট। লাইপোসার্কোমা মানে হচ্ছে কি ডেভেলপ ফ্রম দ্য ফ্যাটি টিস্যু, চর্বি এই ফ্যাটি টিস্যু থেকে যেগুলো ডেভেলপ করে এগুলো লাইপোসার্কোমা। সাইনোভিয়াল সার্কোমা, ডেভেলপ ইন দ্য সেল নিয়ার দ্য টেন্ডন এন্ড দ্য জয়েন্ট। হ্যাঁ, আমাদের যে জয়েন্ট গুলো আছে, এই জয়েন্টের মাঝে মাঝখানে কি আছে, এখানে সাইনোভিয়াল মেমব্রেন, সাইনোভিয়াল ফ্লুইড আছে।
তো এই জন্য এই জয়েন্টের জায়গায় এগুলো থেকে যদি আপনার সার্কোমা ডেভেলপ করে তখন এটাতে বলছে সাইনোভিয়াল সার্কোমা। প্লিওমরফিক সার্কোমা ডেভেলপ সফট টিস্যু অফ দ্য অ্যাবডোমেন, আর্মস এন্ড লেগস। আমাদের পেটের মাসেলটা বলেছিলাম যে নরম, হ্যাঁ, আর্মের কিছু মাসেল আছে নরম। তো এই সফট এই ধরনের মাসেল থেকে যেগুলো উৎপন্ন হচ্ছে এগুলো কিন্তু প্লিওমরফিক সার্কোমা। তাহলে আপনি নামটা যখন দেখবেন তখন বুঝতে পারবেন এটার অরিজিনটা কোথায়। অ্যাঞ্জিওসার্কোমা, অ্যাঞ্জিও মানে হচ্ছে কি ব্লাড ভেসেল। তো অ্যাঞ্জিওসার্কোমা মানে হচ্ছে কি যে ব্লাড ভেসেলের মধ্যে যে আপনার সার্কোমা। লিওমায়োসার্কোমা অনেক আমরা কিন্তু পেয়ে থাকি। স্মুথ মাসেল দ্যাট লাইন্স দ্য হলো অর্গান, যে আমাদের যে হলো অর্গান গুলো আছে যেমন কি ইউটেরাস, মহিলাদের ইউটেরাস, এদের হলো অর্গান থেকে যেগুলো উৎপন্ন হয় সেগুলোতে লিওমায়োসার্কোমা। দ্য ইউটেরাস ইন দ্য মোস্ট কমন লোকেশন অ্যামং ওমেন, এবং ব্লাডার, আর পুরুষের থেকে কি ব্লাডার, এবং স্টোমাক হলো অর্গান মানে ফাঁকা, যার মধ্যে ফাঁকা। ব্লাডার, ইউরিন ব্লাডার, যার মধ্যে কি থাকে ইউরিন ব্লাডারের মধ্যে প্রস্রাব থাকে, প্রস্রাবের থলি ফাঁকা, হ্যাঁ, হলো অর্গান। তো এই ফাঁকা জায়গায় ইউটেরাস, ইউরিন ব্লাডার, স্টোমাক, এইসব জায়গা থেকে এই ধরনের টিউমার উৎপাদন হয়, সেগুলো হচ্ছে গিয়ে লিওমায়োসার্কোমা। তাহলে আমরা কিন্তু জিনিসটা ক্লিয়ার হয়ে গেলাম। এরকম ভাবে আরো অনেক সার্কোমা আছে, আমাদের এত কিছু এখন দরকার নেই। তাহলে আমরা মোটামুটি কয়েকটা নাম আমরা জানলাম: অ্যাঞ্জিওসার্কোমা, লিওমায়োসার্কোমা, লাইপোসার্কোমা, র্যাবডোমায়োসার্কোমা, সাইনোভিয়াল সার্কোমা, প্লিওমরফিক সার্কোমা। এর মধ্যে আপনার এই যে র্যাবডোমায়োসার্কোমা এটা বেশ পাওয়া যায়, লিওমায়োসার্কোমা বেশ পাওয়া যায়, হ্যাঁ, কমন এগুলো পাওয়া যায়। আর যেটা বলেছিলাম যে হার্ট টিস্যুতে যেমন বোনে যদি ক্যান্সার হয় তবে সেক্ষেত্রে সেটাকে বলা হচ্ছে কি অস্টিওসার্কোমা। অস্টিও মানে হচ্ছে বোন। The osteosarcoma is often starts in the end of the bone where new bone tissue from a young person grows. আমাদের যে বোন আছে এই বোনগুলো কি জয়েন্ট থাকে একটা অন্যের সাথে লাগানো থাকে। তো এই জায়গাগুলোতে মূলত এই জয়েন্টিং পার্ট যেগুলোতে বোনটা গ্রো করে এই জায়গা থেকে মূলত এটা ডেভেলপ করে। আর বাট অস্টিওসার্কোমা ক্যান অকার এনিহার অফ বোন, কিন্তু বোনের যে কোনো জায়গায় হতে পারে, বাট এখানে মোস্টলি হয়। দ্য মোস্ট কমন সার্কোমা আর, আচ্ছা, এ হচ্ছে অস্টিওসার্কোমা। তাহলে বোন থেকে যে সেদিন একটা পেশেন্ট আসছিল, একটা ইয়াং ছেলে অস্টিওসার্কোমাতে সাফার করতেছে, প্রচন্ড ব্যথা। দেখুন তার মানে বোনে ক্যান্সার, অস্টিওসার্কোমা, কারণ আমরা বুঝে ফেললাম যে মায়োজমেটিক গভীরতা। বাবা অস্টিওসার্কোমা হচ্ছে যে বোনের যে হাড়ে যে টিউমার গুলো হয়, দ্যাট ইজ দ্য অস্টিওসার্কোমা। তাহলে এই সার্কোমার মধ্যে যতগুলো সার্কোমা পড়লাম আমরা, যে অস্টিওসার্কোমা, তারপরে সফট টিস্যু, হার্ড টিস্যু, র্যাবডো, লাইপো ইত্যাদি, বো সার্কোমা, এগুলোর মধ্যে মোস্টলি কমন যে দুইটা, একটা হচ্ছে লাইপোসার্কোমা মানে হচ্ছে ফ্যাট থেকে উৎপন্ন হয়, আর একটা লিওমায়োসার্কোমা যেটা আমি বলেছিলাম যেটা হলো অর্গান থেকে, যেমন পাকস্থলী থেকে, যেমন আমরা বলি স্টোমাক ক্যান্সার, হ্যাঁ, এই স্টোমাক ক্যান্সার মূলত লিওমায়োসার্কোমা। তারপরে আপনার ওই যে জরায়ু ক্যান্সার, হ্যাঁ, ওটা লিওমায়োসার্কোমা। তারপরে আপনার ব্লাডার ক্যান্সার, লিওমায়োসার্কোমা। এই ক্যান্সার এবং যে লাইপোসার্কোমা ফ্যাট টিস্যু থেকে উৎপাদন হয়, হ্যাঁ। তো এই অস্টিও মানে সার্কোমার মধ্যে এই দুটা মোস্টলি কমন। এখন আসি আমরা, তাহলে অলরেডি কয়েকটা বিষয় পড়ে ফেললাম, যে ক্যান্সারের মধ্যে মেইন কজের মধ্যে কার্সিনোমা এবং সার্কোমা দুটো কিন্তু আমরা পড়ে ফেললাম। এবং কার্সিনোমার মধ্যে আমরা পেলাম যে স্কোমাস সেল কার্সিনোমা পেলাম, বেসাল সেল কার্সিনোমা পেলাম, অ্যাডিনোকার্সিনোমা পেলাম। আর আপনার সার্কোমার মধ্যে আমরা পেলাম হচ্ছে গিয়ে সফট টিস্যুর সার্কোমার মধ্যে আমরা পেলাম সেখানে লাইপোসার্কোমা, লিওমায়োসার্কোমা, র্যাবডোমায়োসার্কোমা। আর হার্ট টিস্যুর মধ্যে আমরা পেলাম অস্টিওসার্কোমা। এই মোটামুটি সার্কোমা এবং কার্সিনোমা আলোচনা শেষ হলো। এরপর আমরা আসি মেলানোমা। এই শব্দটার মধ্যে কিন্তু আলোচনাটা রয়েছে, পরিচয়টা রয়েছে। মেলানোমা, মেলানিন হচ্ছে গিয়ে রঞ্জক পদার্থ, মেলানিন। আর মেলানোমা দেখবেন আমাদের বডিতে আঁচিল বা তিলা দীর্ঘদিন যাবত আছে,
হয়তো একটু একটু করে বাড়তেছে, 30 বছর হয়ে গেছে, 20 বছর হয়ে গেছে, 10 বছর হয়ে গেছে, ছোট ছিল, আস্তে আস্তে বাড়তে সামান্য একটু বড় হয়েছে। বাট হঠাৎ করে 1 মাসের মধ্যে, 1.5 মাসের মধ্যে, 1 সপ্তাহের মধ্যে সেটা বিশাল আকৃতি হয়ে গেল, কালার চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, এই যে ঘটনা যখন ঘটে সেটাকেই বলা হচ্ছে আপনার মেলানোমা। মেলানোমা এই ধরনের তিলা থেকে, আঁচিল থেকে, মল থেকে, এগুলো থেকে যখন হঠাৎ করে এগুলো চেঞ্জ এসে যায়, এক্সেসিভ গ্রোথ হয়, এদের কালারে চেঞ্জ হয়ে যায়, তখন সেটাকে বলা হচ্ছে মেলানোমা। মেলানোমা ইজ এ টাইপ অফ স্কিন ক্যান্সার। এটা একটা স্কিন ক্যান্সার, কারণ কারণ এগুলো কিন্তু স্কিনের উপরে থাকে। দ্যাট ফর্ম ইন পিগমেন্ট ফর্মিং সেল, মেলানোসাইট। এই পিগমেন্ট ফর্মিং সেল বলা হয় মেলানোসাইট। এই মেলানোসাইট থেকে এরা ডেভেলপ করে। আচ্ছা, এবং এদেরকে বলা হয়েছে বিনাইন টু চেঞ্জ ম্যালিগনেন্ট। এবং এরা যে আগে বিনাইন ফর্মে ছিল, সেটা হঠাৎ করে এটা কি হয়ে যায়, ম্যালিগনেন্ট হয়ে যায়। ইট মোস্টলি স্টার্টস অন দ্য ট্রাঙ্ক, চেস্ট, আর্ম। এগুলো সাধারণত সবচেয়ে বেশি পাওয়া যায় হচ্ছে ট্রাঙ্কে, এই আমাদের এই যে ট্রাঙ্কে, ট্রাঙ্কে এগুলো পাওয়া যায়, চেস্টে পাওয়া যায়, আর্মে, বাহুতে পাওয়া যায়, এই জায়গাগুলোতে মূলত এগুলোকে পাওয়া যায়। ইট মে অ্যাপিয়ার সাডেনলি উইদাউট warning, mostly found in face, neck, ব্যাক অ্যান্ড লেগস। মুখমণ্ডলে পাওয়া যায়, মুখমণ্ডলে, ফেসে, ঘাড়ে, ব্যাকে, ট্রাঙ্কে, বাহুতে, এই আপার পার্ট, এগুলোতে সাধারণত এই মেলানোমাটা ডেভেলপ করে। সম্ভবত আমার যেটা মনে হয় যে ওই যে সূর্যের আলো, কারণ সূর্যের আলোতে এক্সপোজ সবচেয়ে বেশি হয় এই পার্টগুলোতে, সম্ভবত হয়তো বা এই জন্য এই জায়গাগুলোতে বেশি ডেভেলপ করে। তাহলে আমরা 3টা জিনিস বললাম, কার্সিনোমা, সার্কোমা, মেলানোমা। এখন আমরা আসতেছি লিম্ফোমা। লিম্ফোমা, আমরা কি লিম্ফ নোডের সাথে পরিচিত। এই লিম্ফ নোড যদি ক্যান্সারে আক্রান্ত হয়, তখন সেটাকে বলা হচ্ছে লিম্ফোমা। এই লিম্ফোমা যদি আক্রান্ত হয় তখন কি হয় দেখবেন, অনেক রুগী আসবে এই জায়গায় ঘাড়ের এখানে অনেকগুলো যেন টিউমারের মতো, কিন্তু ওগুলো লিম্ফ নোডগুলো সোয়েলিং হয়েছে, অনেকগুলা অনেকগুলা সোয়েলিং হয়ে গেছে। এই ধরনের সেদিন আমি একটা রুগী এরকম পেয়েছিলাম, একজন বৃদ্ধ ব্যক্তি। পরে আমি তাকে অনেকগুলো টেস্ট লিখে পাঠালাম। তো এবং এদের মধ্যে যেটা থাকে একটা উইকনেস, দুর্বলতা থাকে। তো এই ধরনের যে লিম্ফোমা, এই লিম্ফোমাকে আবার 2 ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে হস্কিন এবং নন হস্কিন লিম্ফোমা, সেটা আমরা আলোচনা করবো। তো লিম্ফোমার কি সংজ্ঞা বলতেছে, is a cancer of lymphatic system which is the body germ fighting network। আমাদের যে লিম্ফেটিক সিস্টেম আছে, এই লিম্ফেটিক সিস্টেম থেকে যদি অরিজিন হয়, এই লিম্ফেটিক সিস্টেমটা কি করে, আমাদের দেহের মধ্যে যে জীবাণু যেগুলো প্রবেশ করে প্রতিনিয়ত, ভাইরাস, ব্যাকটেরিয়া, এগুলোর বিরুদ্ধে ফাইট করে লিম্ফেটিক সিস্টেম। এই লিম্ফেটিক সিস্টেমের মধ্যে কি আছে, ডব্লিউবিসি আছে। লিম্ফেটিক সিস্টেমের মধ্যে আপনার স্প্লিন আছে, তারপরে থাইমাস আছে। হ্যাঁ, এই লিম্ফেটিক সিস্টেম, লিম্ফ নোড গুলো আছে। এই লিম্ফেটিক সিস্টেমটা এখান থেকে যদি আপনার ক্যান্সার ডেভেলপ করে, তবে সেটাকে লিম্ফোমা বলতেছে। বোন ম্যারো আছে, বোন ম্যারো, হ্যাঁ, কারণ বোন ম্যারো ডব্লিউবিসি প্রোডাকশন হেল্প করে। তো কি বলছে, দ্য লিম্ফেটিক সিস্টেম ইনক্লুড দ্য লিম্ফ নোড, স্প্লিন, থাইমাস গ্ল্যান্ড এন্ড বোন ম্যারো। লিম্ফ নোড, স্প্লিন, স্প্লিন, থাইমাস গ্ল্যান্ড এন্ড বোন ম্যারো, এগুলো সবই কিন্তু আমাদের বডি কি করছে, রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্গ হিসেবে কাজ করছে। এরাই আমাদের দেহটাকে ভাইরাস, ব্যাকটেরিয়া, এগুলো থেকে প্রোটেক্ট করছে সবসময়, এবং সবসময় প্রোটেক্ট করছে। এটা হচ্ছে আমাদের হচ্ছে লিম্ফেটিক সিস্টেম। এটা হচ্ছে লিম্ফেটিক সিস্টেম। তো এই লিম্ফেটিক সিস্টেম যখন এফেক্টেড হয় এবং এখান থেকে ক্যান্সার ডেভেলপ করে, তখন সেটাকে বলা হচ্ছে লিম্ফোমা। এই লিম্ফোমাকে আমাকে 2 ভাগে ভাগ করা হয়, হস্কিন লিম্ফোমা, নন হস্কিন লিম্ফোমা। আমাদের আউটডোরে একজন পেশেন্ট আছে, আমি সেই পেশেন্টটা হচ্ছে আপনার হস্কিন লিম্ফোমা। হস্কিন লিম্ফোমার একটা পেশেন্ট আছে, তার ট্রিটমেন্ট করতেছি। এবং এর আগেও ওই যে বিষয়গুলো আলোচনা করেছি যে অ্যাডিনোকার্সিনোমা লাংসের, সেটারও ট্রিটমেন্ট করছি। সেটার পেশেন্ট আছে 2টা, ল্যারিংসের পেশেন্ট আছে 2টা, আপনার
এই ল্যারিংসের যে কার্সিনোমা সি ল্যারিংসের দুটো পেশেন্ট আছে, এছাড়া ব্রেন টিউমারের আছে, ব্রেন টিউমার এবং ক্যান্সারের বেশ কয়েকটা রোগী আছে। এবং আলহামদুলিল্লাহ প্রতিটা রোগীর ক্ষেত্রে বেশ দারুণ, মানে আমি অবাক হয়ে যাই যে রোগীদের দ্বারা কি অসম্ভবকে সম্ভব করা যায়। আমি মাঝখানে ছোট একটা মানে এক্সপিরিয়েন্স ভুলে যাব, মনে মনে পড়লো আমি বলছি। তা হচ্ছে দুজন পেশেন্ট এসেছিল, মানে বাবা এবং ছেলে, তার ট্রিটমেন্টের জন্য। তো আমি তাদেরকে ট্রিটমেন্ট দেওয়ার পরে আমাকে বলছে যে এরকম আমার মা ক্যান্সার আক্রান্ত, আমার মায়ের কারণে আজ 3 দিন যাবত আমাদের, তার তো ঘুম নাই, আমাদের বাড়ি কারো ঘুম নাই, সে কিছুক্ষণ পর পর চিৎকার করে, এত প্রচন্ড ব্যথা তার হচ্ছে। তো আমি বললাম আচ্ছা রিপোর্ট গুলো দেখান দেখি। তো উনি আমাকে রিপোর্ট গুলো দেখালো, ওনার মোবাইলে ছিল ছবি নেওয়া। আমি বললাম ঠিক আছে, আপনার মায়ের ছবি পাঠান, তো ছবি পাঠাতে বলেন। তো তার মায়ের ছবি পাঠালো, আমি রিপোর্ট গুলো সবকিছু দেখলাম যে স্যার পিকুরাসে ক্যান্সার ছিল এবং সেটা কেটে ফেলছে, কেটে ফেলার পরে সেটা মেটাস্টাসিস হয়ে গেছে এবং এখন প্রচন্ড ব্যথা। তো আমি তাকে বললাম যে আচ্ছা ঠিক আছে, এই রুগী তো আমার সামনে নাই, তবু আপনি যেহেতু বলতেছেন আমি আপনাকে মেডিসিন দিই, আপনি এটা খাওয়ান, যদি দেখি যে হ্যাঁ এটা রেসপন্স করতেছে তাহলে আপনি এসেন আর কি রুগীকে নিয়ে। তো বলে রাখা ভালো, এই রুগীকে অলরেডি কেমোথেরাপি 6টা দিয়েছে, বাট তার পেইন কোনোভাবে নিয়ন্ত্রণ করতে পারছিল না। সে পরের দিন বিকেলে আমাকে কল দিচ্ছে, কল দিয়ে সে আমাকে অনেক থ্যাঙ্কস জানাচ্ছে এবং বলতেছে যে অদ্ভুত ব্যাপার, আমার মা কালকে শান্তিতে ঘুমাইছে, হ্যাঁ, ব্যথা কালকে মেডিসিন খাওয়ানোর পর থেকে ব্যথা কমা শুরু করছে এবং আজকে কোনো পেইন নেই। পরে উনি ওনার বড় ভাইকে সঙ্গে নিয়ে আবার সমস্ত রিপোর্ট নিয়ে আসছে। হ্যাঁ, আমরা কি করবো? তো বিষয়টা হচ্ছে যে আমাদের মেডিসিন যা কিছু পারে সেটা কিন্তু অনেক, পেইন কিলার বলেন, এই থেরাপি, কেমোথেরাপি, রেডিওথেরাপি দিয়ে অনেক সম্ভব হয় না, বাট আমাদের মেডিসিন গুলো কিন্তু পারে। এবং আপনারা যারা আমার ফেসবুকে যুক্ত আছেন, আমি কিন্তু একটা কেস দিয়েছি 2 দিন আগে, অনেকে দেখেছেন। সেখানে অমরনাথ স্যারও মনে হয় দেখেছেন, তারপরে সাগর দেখেছেন। সেখানে তার হচ্ছে রেকটাম ক্যান্সার স্টেজ 4 ছিল, কেমোথেরাপি অলরেডি দিয়েছিল, বাট প্রোগ্রেস হচ্ছিল না। তখন সে হোমিওপ্যাথি শরণাপন্ন হয়। মূলত ওই মহিলার হাজবেন্ড হচ্ছে পাইলসের পেশেন্ট আমার। তখন সে পাইলসের ট্রিটমেন্ট ইমপ্রুভ হওয়ার পর সে আমাকে গল্পে গল্পে বলতেছিল আমার স্ত্রীর এই অবস্থা। হ্যাঁ, তখন আমি বললাম ঠিক আছে, আপনার স্ত্রীর তো আমাদের ট্রিটমেন্ট আছে। তখন সে ট্রিটমেন্ট নেওয়ার পরে এখন সেটা স্টেজ 2-তে এসছে, এমআরআই করছে, 3বার এমআরআই করছে। 4 হওয়ার পর যখন ট্রিটমেন্ট 4 অবস্থায় ছিল, ট্রিটমেন্ট নেওয়ার পরে একবার এমআরআই করলো, তখন 9 সেন্টিমিটার থেকে টিউমারের সাইজ ছোট হয়ে 7 সেন্টিমিটার আসলো এবং স্টেজ 4 থেকে ফিরে আসলো। এরপরে আবার এমআরআই করলো, কত মানে 1.5 মাসের ব্যবধানে, তখন আপনার 5 সেন্টিমিটার এসছে এবং এখন স্টেজ 2-তে এসছে, সি এর একটা। এটা কিন্তু আমাদের হোমিওপ্যাথিক দ্বারা সম্ভব। তো যাই হোক, আমরা মূল আলোচনায় ফিরে আসি। তা হচ্ছে হস্কিন লিম্ফোমা এবং নন হস্কিন লিম্ফোমা। তো হস্কিন লিম্ফোমা এবং নন হস্কিন লিম্ফোমা পার্থক্য অনেক ডিফিকাল্ট ব্যাপার। হ্যাঁ, তো আমাদের এই পার্থক্য এত কিছু দরকার নাই, শুধু এতটুকু জেনে রাখি, সেটা হচ্ছে যে হস্কিন লিম্ফোমা লিম্ফ্যাটিক সিস্টেম থেকে ডেভেলপ করে, আর নন হস্কিন লিম্ফোমাটা এটা ডব্লিউবিসি থেকে ডেভেলপ করে, এতটুকু জানি। আরেকটা বিষয় যেটা জানি সেটা হচ্ছে যে এই যদি এই ধরনের লিম্ফোমা ডেভেলপ করে তাহলে তার যে বিষয়গুলো হয় হচ্ছে পেইন, লেস সোয়েলিং। হ্যাঁ, এই যে সোয়েলিং, কোনো পেইন থাকে না, অনেকদিন ধরে সোয়েলিং হয়ে আছে এগুলো, গ্ল্যান্ড গুলো। এক, তার খুব লেথার্জিক উইকনেস ফিল করে, প্রচন্ড রাত করে প্রচুর ঘাম হয়, তার জ্বর আসে, তার ক্ষুধাহীনতা চলে আসে। এবং কেন ক্ষুধাহীনতা, কেন ওয়েট লস, প্রচন্ড ওয়েট লস, মূলত 3টা জিনিস। একটা হচ্ছে প্রচন্ড ওয়েট লস, আনএক্সপ্লেইন ওয়েট লস, মানে ওয়েট লসের কারণ কি জানা নেই, মানে ব্যাখ্যা করা যায় না যে হঠাৎ করে এতটা ওয়েট লস, রাত করে ঘাম হয়, জ্বর আসে এবং তার গ্ল্যান্ড গুলো সোয়েলিং হয়ে যায়। এর সঙ্গে অ্যানোরেক্সিয়া, স্কিন ইচিং, এগুলো আছে, আরো অনেক সিমটম গুলো আছে। তো এটা হচ্ছে আপনার লিম্ফোমা। তাহলে লিম্ফোমা মানে আমরা বুঝবো কিন্তু এটা আমাদের ইমিউনো সিস্টেম, যেটা যেটা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা দখল করে আছে, সেটাকে এফেক্ট করে। তাহলে দেখেন আমরা রোগের গভীরতা বুঝলাম, সেই স্কিন থেকে শুরু করে মাসেল, নার্ভ, বোন, ফ্যাট এবং একেবারে দেহের দুর্গ গ্ল্যান্ড গুলো পর্যন্ত সেগুলো এফেক্ট করতেছে এই ক্যান্সার।
The non-Hodgkin lymphoma, cancer arising from the WBC, যেটা বলেছিলাম, আর Hodgkin lymphoma are more likely to arise in the upper portion of the body, neck, underarm or chest. Hodgkin lymphoma যেটা বলেছিলাম, Hodgkin lymphoma হলে সাধারণত বডি পার্ট গুলো, আপার পার্ট গুলো, এগুলো বেশি এফেক্টেড হয়। এবং both type of lymphoma have কি extreme weakness, loss of appetite, weight loss and fever and night sweat. সিমটম এইগুলো লিম্ফোমা। তাহলে আমরা চারটা জিনিস অলরেডি কভার করে ফেলেছি। একটা সার্কোমা, প্রথমে হচ্ছে কি কার্সিনোমা, তারপর হচ্ছে কি সার্কোমা, তারপর হচ্ছে কি আমরা পড়লাম এই যে লিম্ফোমা, এবং এখন আমরা পড়বো লিউকেমিয়া। লিউকেমিয়া, হোয়াট ইজ লিউকেমিয়া? আমরা জানি যে লিউকেমিয়া হচ্ছে কি একটা ব্লাড ক্যান্সার, এবং এটা আমাদের বডির বোন ম্যারো এফেক্টেড হয়। বোন ম্যারো এফেক্টেড হয়ে সে ডব্লিউবিসি প্রোডাকশন করতে পারে না, তখন বডির ইমিউনো সিস্টেম হ্যাম্পার্ড হয়, এবং এই একইভাবে প্ল্যাটিলেট কাউন্ট অত্যন্ত কমে যায়, ফলে রক্ত জমাট বেঁধে যায় বিভিন্ন জায়গায়, হেমারেজ হয়, রাত্রে জ্বর আসে। এই যে এই সিমটমগুলো দেখা দেয়, কিন্তু রাত্রে জ্বর আসে এবং প্রচন্ড ঘাম হয়, প্রচন্ড দুর্বলতা, এই ধরনের বিভিন্ন সিমটমগুলো দেখা দেয়। তো এখানে কি বলছে, সংজ্ঞায় কি বলতেছে যে লিউকেমিয়া ইজ ক্যান্সার অফ দ্য বডিজ ব্লাড ফর্মিং টিস্যু ইনক্লুডিং দ্য বোন ম্যারো অ্যান্ড দ্য লিম্ফ্যাটিক সিস্টেম। এটা আমাদের বডির ব্লাড ফর্মিং টিস্যু, বোন ম্যারো এবং লিম্ফ্যাটিক সিস্টেম। আমরা লিম্ফ নোডে পেয়েছিলাম যে লিম্ফ্যাটিক সিস্টেমটা এফেক্টেড হয়, আর লিউকেমিয়াতে মূলত এখানে এই বডি ব্লাড ফর্মিং টিস্যু, মানে ব্লাড যে ফর্ম করে টিস্যুটা, এটা কি বোন ম্যারো, এই বোন ম্যারো এফেক্টেড হয়ে ডব্লিউবিসি কে প্রোডাকশন হতে দেয় না। দ্যাট ইজ দ্য লিউকেমিয়া। A leukemia is cancer of the body's blood-forming tissue, including bone marrow and the lymphatic system. Many types of leukemia exist. Some form of leukemia occur mostly in adults. Some form are more common in children. কিছু কিছু ধরন আছে, অনেক রকমের লিউকেমিয়া আছে, কিছু কিছু আছে শিশুদের মধ্যে কমন, কিছু আছে অ্যাডাল্টের মধ্যে কমন। লিউকেমিয়া ইউজুয়ালি ইনভলভ দ্য হোয়াইট ব্লাড সেল, মূলত হোয়াইট ব্লাড সেলটার উপরে এটাকে নিয়েই এই ইনভলভ হয়ে থাকে। লিম্ফোমা সাথে কিন্তু মিল আছে, লিম্ফোমা সেখানে লিম্ফ্যাটিক সিস্টেম আক্রান্ত হয়, সেখানেও ব্লাড বোন ম্যারো আক্রান্ত হয়, ব্লাড আক্রান্ত হয়, বাট এখানে পার্থক্যটা হচ্ছে কি এ মূলত হোয়াইট ডব্লিউবিসি নিয়ে বেশি এর কারবার আর কি। আচ্ছা, ইনিশিয়েটিভ সিমটম অফ লিউকেমিয়া। লিউকেমিয়া যখন হয় তখন প্রাথমিক সূচনায় কোন লক্ষণগুলো হয়, উৎপাদন হয়? প্রফিউজ নাইট সোয়েট, ফিভার, ওয়েট লস, এই তিনটা বিষয়। রাতে প্রচন্ড ঘাম, ফিভার জ্বর আসে, এবং আনএক্সপ্লেইন ওয়েট লস, এই তিনটা সিমটম খুব গুরুত্বপূর্ণ। যখন এই তিনটা সিমটম পাবেন, আনএক্সপ্লেইন ওয়েট লস, দীর্ঘদিন যাবত আনএক্সপ্লেইন ফিভার, বোঝা যাচ্ছে না ফিভারটা কি কারণে, এবং প্রফিউজ নাইট সোয়েট, তখন আপনি সতর্ক হয়ে যাবেন। ওই রোগীটাকে আপনি অবশ্যই পরীক্ষা নিরীক্ষা যা কিছু দরকার, ব্লাড টেস্ট থেকে শুরু করে যা কিছু দরকার সেই টেস্টগুলো কিন্তু দিতে হবে, আল্ট্রাসাউন্ড দিতে হবে, ব্লাড টেস্ট দিতে হবে, তারপর আপনার স্ক্যানিং করতে হবে, হ্যাঁ, বোন ম্যারো টেস্ট করতে হবে, এই টেস্টগুলো কিন্তু তখন করতে হবে। আচ্ছা, leukemia starts when the DNA of a single cell in the bone marrow changes and cannot develop and function normally. তাহলে বোন ম্যারো যে ডিএনএ সেল, সিঙ্গেল একটা সেল আছে, সেটা ফাংশনিং করে না নরমালি, তখনই কিন্তু এটা লিউকেমিয়াটা ডেভেলপ করতেছে। লিম্ফোমাতে তা না, লিম্ফোমাতে সেই লিম্ফ্যাটিক সিস্টেমটা এফেক্টেড হয়ে সেখান থেকে আপনার ক্যান্সারটা ডেভেলপ করে, আর এখানে ফাংশনিংটাকে হ্যাম্পার্ড করে দেয়। আচ্ছা, এই মোটামুটি আমাদের ক্যান্সারের ধরন সম্পর্কে আলোচনা, মানে যেই মোস্টলি আমরা প্র্যাকটিস লাইফে পেয়ে থাকি সেই বিষয়গুলো নিয়ে আমি তুলে ধরলাম। সেখানে আমরা কার্সিনোমা, সার্কোমা, লিম্ফোমা, লিউকেমিয়া আমরা আলোচনা করলাম। কার্সিনোমা বলেছিলাম যে যেটা কি হয়, ইপিথেলিয়াল সেল থেকে অরিজিন হয়, এবং এই কার্সিনোমার মধ্যে আবার আছে স্কোমাসের কার্সিনোমা, বেসাসের কার্সিনোমা, অ্যাডিনোকার্সিনোমা। আবার সার্কোমা যেটা ডেভেলপ হয় কোথা থেকে, কানেকটিভ টিস্যু থেকে। কানেকটিভ টিস্যু যেমন আছে বোন আছে, মাসেল আছে, তারপরে ফ্যাটি টিস্যু আছে, এগুলো থেকে নার্ভ আছে, এগুলো থেকে ডেভেলপ করতেছে সার্কোমা। সার্কোমার মধ্যে আছে সফট টিস্যু থেকে ডেভেলপ করতেছে, যেমন র্যাব্ডোসার্কোমা, লিওমায়োসার্কোমা, লাইপোসার্কোমা, হ্যাঁ, আর হার্ট
মানে বোন থেকে অস্টিওসার্কোমা ডেভেলপ করতেছে। আর লিম্ফোমা কি? লিম্ফোমা হচ্ছে কি লিম্ফ্যাটিক সিস্টেম থেকে ডেভেলপ করতেছে। যেমন আপনার লিম্ফ্যাটিক সিস্টেমটা কি, যে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা যেটা নিয়ন্ত্রণ করতেছে, সেটা কি আমাদের লিম্ফ্যাটিক যে সিস্টেমটার মধ্যে, সেখানে আছে ডব্লিউবিসি আছে, সেখানে বোন ম্যারো আছে, সেখানে স্পিনাস থাইমাস আছে, এগুলো থেকে যখন অরিজিন হচ্ছে। এবং সেই ক্ষেত্রে দুই রকমের, একটা হচ্ছে হসকিন এবং নন হসকিন লিম্ফোমা। আর লিউকেমিয়া এটা ডেভেলপ করে মূলত বোন ম্যারো, সেখানে যে ডিএনএ সেল আছে সেখানে অ্যাফেক্টেড হয়ে সেখানে ফাংশনাল অ্যাব্রোভের কারণে এবং ডব্লিউবিসি নিয়ে যত কারবার, দ্যাট ইজ দ্য লিউকেমিয়া। এই মোটামুটি ক্যান্সারের আলোচনা প্রকারভেদ শেষ হলো। এখন আমি আসবো হচ্ছে যে কমন সিমটম অফ ক্যান্সার। কমন সিমটম অফ ক্যান্সার, ক্যান্সারের কমন সিমটমগুলি নিয়ে আলোচনা করব। তার আগে যদি কারো কোনো এই বিষয়ে প্রশ্ন থাকে আপনারা করতে পারেন। কেননা এতক্ষণ ধরে যে আলোচনা করলাম, আলোচনা করা সোজা, কিন্তু যারা রিসিভ করে তাদের ক্ষেত্রে গ্রহণ করাটা অনেক ক্ষেত্রে ডিফিকাল্ট হয়ে যায়, অনেক ক্ষেত্রে ইজি হয়ে যায়। আর এটা অনেক জটিল একটা পার্ট। হ্যাঁ, এই বিষয়গুলো সাধারণত ছবি দেখে 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 আলোচনা করে সবচেয়ে ভালো হয়। সেই সিস্টেম যেহেতু আমাদের এখানে সম্ভব হচ্ছে না, সুতরাং যদি এটার উপর কোনো প্রশ্ন থাকে, যে ক্যান্সার, কার্সিনোমা, স্কোমা সেল কার্সিনোমা, অস্টিওসার্কোমা বা টিউমার বিনাইন, এই বিষয়গুলো যদি প্রশ্ন থাকে তাহলে আপনি করতে পারেন। একজন বলছে আলসার এন্ড ক্যান্সার রিলেশনশিপটা কি? আচ্ছা, আমরা যেহেতু আজকে ক্যান্সার নিয়ে আলোচনা করছি, এই রিলেটেড বিষয়ের মধ্যে আমরা সীমাবদ্ধ রাখি। আমরা যদি আগেই এটার সাথে অন্য কিছু বিষয়ে রিলেশনশিপ করতে যাই, লিঙ্ক আপ করতে যাই, তাহলে কিন্তু বেশ ঝামেলা হয়ে যাবে। আপনার ক্যান্সার হলো, ক্যান্সারটা মারাত্মক পর্যায়ে গিয়ে ইনভেট করে তখন সেটা আলসারেশন কিন্তু হতে পারে। ক্যান্সারের সঙ্গে আলসারেশনটা যুক্ত হতে পারে। সাধারণত যে আলসার গুলো হিলিং হয়ে যায় সেগুলো কিন্তু ক্যান্সারের মধ্যে পড়ে না। আর যে আলসার গুলো হিলিং হয় না, যে আলসার গুলো দীর্ঘদিন যাবত থাকছে, তখন সেগুলোকে আমরা পরীক্ষা নিরীক্ষা করলে দেখতে পারি যে সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে ক্যান্সার। তো আলসারটা অনেক সময় ক্যান্সার হতে পারে। তো সেই বিষয়গুলো আমরা ইনশাল্লাহ অন্য একটা ক্লাসে আলসারের ক্লাস হয়তো বা জানবো। তো এই রিলেটেড যদি কোনো প্রশ্ন থাকে, বলছি স্যার, এটা এক ধরনের লিম্ফোমা। লিম্ফোমা হচ্ছে যে আমাদের যে বডির ইমিউনো সিস্টেম আছে, লিম্ফেটিক সিস্টেম আছে, যার মাধ্যমে আমাদের বডিটা রোগ প্রতিরোধ করছে। তো সেই সিস্টেমটার মধ্যে কি কি পড়ছে সেখানে? সেখানে আপনার ডব্লিউবিসি আছে, বোন ম্যারো আছে, সেখানে আপনার কি আছে, থাইমাস গ্ল্যান্ড আছে, স্প্লিন আছে। তো এগুলো থেকে যদি ক্যান্সার উৎপাদন হয়, সেক্ষেত্রে আমরা বলছি লিম্ফোমা। আর এই লিম্ফোমা হলে যেটা হয়, আমাদের লিম্ফ গ্ল্যান্ড, আমাদের কিন্তু পুরো বডিতে আপনার লিম্ফ নোডে ভরা, লিম্ফ গ্ল্যান্ডে ভরা। লিম্ফ নোড গুলো সোয়েলিং হয়ে যায়, ফুলে যায়। বিশেষ করে যে ঘাড়ের যে লিম্ফ নোড গুলা, এগুলো খুব সোয়েলিং দেখায়, ফুলে। ওই যে আপনার মনে হবে যেন সে ব্যায়াম করে এরকম শক্তিশালী মানুষ হয়ে গেছে, এরকম মতো দেখায়। মানে কাপড় পরে থাকলে আর কি, উপর থেকে মনে হয়, কিন্তু ভিতরে দেখতে পাবে যে না, লিম্ফ নোড গুলো ফুলে আছে। তো এইগুলোকে লিম্ফোমা বলা হয়। এই লিম্ফোমাকে দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে হস্কিন লিম্ফোমা, নন হস্কিন লিম্ফোমা। হস্কিন লিম্ফোমা এটা ডেভেলপ করে সাধারণত থেকে, এটা ডেভেলপ করে হচ্ছে লিম্ফ্যাটিক সিস্টেম থেকে, এবং বডির উপর পার্ট এফেক্টেড হয়, লিম্ফ নোড গুলো এফেক্টেড হয়। হ্যাঁ, এই যে আপনার ঘাড়ের লিম্ফ নোড গুলো এফেক্টেড হয়, সহজে বোঝার জন্য। আর নন হস্কিন লিম্ফোমা পরে যে কোনো লিম্ফ নোড এফেক্টেড হয়, হ্যাঁ, সারা বডি, এবং ডব্লিউবিসিটা মোস্টলি এফেক্টেড হয়। যদিও এই দুটাকে পার্থক্য করা বেশ ডিফিকাল্ট হয়ে যায়, বাট আমরা এটাকে টমোগ্রাফি করব, আমরা সিটি স্ক্যান করব, করে আমরা নিশ্চিত হবো কোনটা হস্কিন কোনটা নন হস্কিন লিম্ফোমা। তো দুটাই কিন্তু আপনার সিমটম গুলো একই রকম। সিমটমটা কি? সিমটমটা হচ্ছে আপনার জ্বর আসে, এক, রাত্রে প্রচুর সোয়েটিং হয়, পার্সপিরেশন হয়, এবং কি আনএক্সপ্লেইন ওয়েট লস হয়। হঠাৎ করে প্রচন্ড ওয়েট লস হয়ে গেছে,
কি হয়েছে, আপনি 10 পাউন্ড ওজন কমে গেছে, অল্প কয়েক মাসের মধ্যে 10 পাউন্ড ওজন কমে গেছে। তো এরকম ক্ষেত্র যদি হয় তবে সেই ক্ষেত্রে, এবং অ্যানোরেক্সিয়া, লস অফ অ্যাপেটাইট চলে আসে, তার মধ্যে প্রচন্ড উইকনেস তার মধ্যে চলে আসে। সাধারণত এই ধরনের সিমটম হলে তখন, এবং এর লিম্ফ নোডগুলো সোয়েলিং দেখলে, এবং সেগুলোকে পেইনলেস, সাধারণত আমাদের প্রদাহ হলে লিম্ফ নোডগুলো সোয়েলিং হয়, বাট এখানে প্রদাহ ছাড়া পেইন ছাড়া সোয়েলিং হচ্ছে, এই পেইনলেস লিম্ফ নোড সোয়েলিং যখন আমরা দেখব, তখন আমরা সেটাকে কিন্তু গুরুত্ব দিয়ে পরীক্ষা নিরীক্ষা পাঠাবো। সেক্ষেত্রে হটস্কিন লিম্ফোমা নাকি নন হটস্কিন লিম্ফোমা, সেটা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে কিন্তু নির্ণয় করবে। স্যার, মনে হয় আমি উত্তরটা দিতে পেরেছি। রাইসুল ভাই, আরেকজন একটা প্রশ্ন করেছে আমার সামনে, প্রশ্নটা, জি থ্যাংক ইউ, প্রশ্নটা উঠেছিল, প্রশ্নটা চলে গেছে, কি প্রশ্ন করেছে, ডব্লিউবিসি নিয়ে কি যেন একটা প্রশ্ন করেছে একজন। জি, হোয়াইট সেল কম হলে তা প্রাথমিকভাবে বোঝার উপায় কি? আমরা সিবিসি পরীক্ষা করব, কমপ্লিট ব্লাড কাউন্ট, সিবিসি পরীক্ষা করলেই আমরা তখন বুঝতে পারবো যে ডব্লিউবিসি কত আছে। তো থ্যাংক ইউ। এখন আমরা আমাদের আলোচনার দ্বিতীয় পার্টে চলে যাব, তা হচ্ছে কমন সিমটম অফ ক্যান্সার। ক্যান্সার হলে কমন সিমটম গুলো কি হয়? এক, ফ্যাটিক মানে দুর্বলতা, হ্যাঁ, লাম্প or area of thickening that can be felt under skin, একটা উঁচু, মানে যেটা আমরা টিউমার বলি, লাম্প শক্ত একটা এরিয়া, উঁচু এরিয়া, বর্ধিত একটা এরিয়া, পুরু একটা এরিয়া, সেটা আমরা ওয়েট চেঞ্জেস, ওজন ওই যে খুব দ্রুত ওজন কমে যাচ্ছে বলেছিলাম, স্কিন চেঞ্জেস such as yellowish darkening or redness of the skin, স্কিন ইয়েলোইশ হয়ে যায়, ডার্কেনিং হয়ে যায়, মেলানিনের কারণে ডার্কেনিং হয়ে যেতে পারে, তার অ্যানিমিয়া দেখা দেয়, সেক্ষেত্রে ইয়েলোইশ হয়ে যেতে পারে। এবং কি হয়, দা স্কিন সোর দ্যাট ওন্ট হিল অর চেঞ্জ টু এক্সিট হোল, এবং অনেকদিন যাবৎ একটা আলসার ক্ষত সেটা শুকাচ্ছে না, একটা ডায়াবেটিস নাই কিন্তু আলসার শুকাচ্ছে না, ক্ষতটা শুকাচ্ছে না, হ্যাঁ, অন্য কোনো কারণ খুঁজে পাওয়া যাচ্ছে না, এবং যে হঠাৎ করে কি হলো, কোনো একটা তিলা বা আঁচিল সেটা হঠাৎ করে বৃদ্ধি হয়েছে, হঠাৎ করে কালারটা চেঞ্জ হয়ে গেছে, এটা একটা ক্যান্সারের সিমটম, সাইন সিমটম। চেঞ্জ ইন বাউল এন্ড ব্লাডার হ্যাবিট, পায়খানা হচ্ছে না, আগে ভালো ছিল, এখন 4 দিন 5 দিন হয়ে যায় পায়খানা হয় না, বা প্রস্রাবের সঙ্গে রক্ত যাচ্ছে, প্রস্রাবের সমস্যা হচ্ছে বিভিন্ন রকমের, হ্যাঁ, বাউল এবং ব্লাডার হ্যাবিট, প্রস্রাবে ডিফিকাল্টি হচ্ছে, কষ্ট হচ্ছে, এই বিষয়গুলো আসে। পারসিস্টেন্ট কফ অর ট্রাবল ব্রিদিং, কাশি, দীর্ঘদিন যাবৎ কাশি যাচ্ছে না এবং শ্বাস প্রশ্বাসে কষ্ট হচ্ছে, এই ধরনের সিমটম গুলো যদি আসে, তবে সেই ক্ষেত্রে আমরা রোগীটার ক্ষেত্রে সিমটম সামগ্রিকের উপর ভিত্তি করে পরীক্ষা নিরীক্ষা দিব। তার মানে এই সিমটম গুলো থাকলেই যে ক্যান্সার হবে এমন কিন্তু নয়, কেননা যদি লাংসে ক্যান্সার হয় তবে সেই ক্ষেত্রে এই পারসিস্টেন্ট কফ এবং ট্রাভেল ব্লিডিং হতে পারে। যদি স্টোমাকে ক্যান্সার হয়, পাকস্থলীতে, তারপরে ইসোফেগাসে, তখন কি ডিফিকাল্টি, তখন কি হচ্ছে যে অল মুভমেন্টটা ঠিক নেই, হ্যাঁ, তার খেতে পারতেছে না, গলা দেখাবার নামতেছে না, গলায় আটকে যাচ্ছে, তার ওয়েট লস হচ্ছে। হ্যাঁ, যদি স্কিনে ক্যান্সার হয় তবে সেক্ষেত্রে স্কিনের চেঞ্জ হচ্ছে, সেখানে গ্রোথ হচ্ছে, সেখানে কালার চেঞ্জ হয়ে যাচ্ছে, সেখানে ইয়েলোইশ হচ্ছে, রেড হচ্ছে, কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এটা নির্ভর করতেছে হচ্ছে যে বডির কোথায় কোন পার্টে ক্যান্সার হচ্ছে, সেই অনুযায়ী কিন্তু সিমটম গুলো ডেভেলপ করবে। এই জন্য অ্যাজ এ হোল যে এই সিমটম গুলো আলোচনা করা মানে এই না যে এই সিমটম গুলো প্রতিটা রোগীর মধ্যে সবগুলো থাকবে, এটা কিন্তু না, বরং আমরা অ্যাজ এ টোটালিটি অফ সিমটম ভিত্তি করে আমরা রোগীটাকে ডায়াগনোস করবো আসলে তার প্রবলেমটা কি, এবং সেটা আমাদের বুদ্ধিমত্তাকে কাজে লাগাতে হবে। 7 ওয়ার্নিং সাইন অফ ক্যান্সার, 7টা ওয়ার্নিং সাইন, ক্যান্সারের 7টা ওয়ার্নিং সাইন আমি এখন বলছি। চেঞ্জ ইন বাউল আর ব্লাডার হ্যাবিট, যেটা বলেছি, চেঞ্জ ইন ব্লাডার অ্যান্ড বাউল হ্যাবিট, প্রস্রাব এবং পায়খানার একটা পরিবর্তন এসছে। এসো দ্যাট ডাজ নট হিল, একটা ক্ষত যেটা শুকাচ্ছে না। আনইউজুয়াল ব্লিডিং অর ডিসচার্জ, ব্লিডিং হচ্ছে, রেকটাম থেকে ব্লিডিং হচ্ছে, কিংবা ইউটেরাস থেকে ব্লিডিং হচ্ছে,
বা মুখ থেকে ব্লিডিং হচ্ছে এবং ব্লিডিংটা আনইউজুয়াল, সাধারণত যেটা হয় না সেভাবে হচ্ছে, এবং কোনো একটা ডিসচার্জ হচ্ছে কোনো একটা জায়গায় থেকে ক্রমাগত ডিসচার্জ হচ্ছে। এর মানে এই না যে পিচুলা থেকে ডিসচার্জ হচ্ছে মানে সেখানে ক্যান্সার হয়ে গেছে, হ্যাঁ, লিউকেরিয়া হচ্ছে মানে ক্যান্সার হয়ে গেছে, তা কিন্তু না। আমাদের সামগ্রিক বিষয়টা বুঝতে হবে। থিকেনিং অর লাম্প ইন দ্য ব্রেস্ট অ্যান্ড চেস্ট, ব্রেস্টে কি হচ্ছে, লাম্প হচ্ছে, ব্রেস্ট লাম্প, হ্যাঁ, সেক্ষেত্রে আমাদেরকে পরীক্ষা নিরীক্ষা করে দেখতে হবে। ইনডাইজেশন অর ডিফিকাল্ট ইন সোয়ালিং, যেটা বলেছিলাম যে খেতে গিলতে পারতেছে না, কেন, ল্যারিংসে টিউমার হয়েছে, খাবার ঢুকতেছে না, খাবার যদি না ঢুকে তখন কি হবে, গ্যাস্ট্রিকে নানা ট্রাবল হবে, ঠিক মতো খেতে পারতেছে না, তখন কি হবে, পেটে গ্যাস হবে, পেটে ব্যথা করবে, তারপরে পায়খানা পায়খা হয়ে যাবে, ইত্যাদি ইত্যাদি। ইনডাইজেশন, অবভিয়াস চেঞ্জ ইন এ ওয়ার্ড অর মোল, যেটা বলেছিলাম কোনো একটা আঁচিল, তারপরে আপনার তিলা হঠাৎ করে সেটা পরিবর্তন হয়ে গেছে, বড় হয়ে গেছে, কালার চেঞ্জ হয়ে গেছে, এরকম। পারসিস্টেন্ট কফ এন্ড হর্সনেস, স্বরভঙ্গ, অনেক দিন যাবত স্বরভঙ্গ এবং কাশি, এটা কিন্তু এই সিমটমটা অনেক পেয়েছি, অনেক রোগীর মধ্যে পেয়েছি যে, এবং পরীক্ষা নিরীক্ষা করলে দেখা যায় স্যার সে ক্যান্সার আক্রান্ত। এবং সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে কি, এই ধরনের ক্যান্সারের রোগী এই ল্যারিংস সীমাবদ্ধ থাকে না, লাংসে ছড়ায় যায়, এবং এমন একটা পর্যায়ে গিয়ে ছড়ায় যায় তখন মানে সিমটম খুব মিনিমাম সিমটম। দেখুন যে মিনিমাম সিমটম ম্যাক্সিমাম ডিসিজ, আবার ম্যাক্সিমাম সিমটম মিনিমাম ডিজিজ। যেমন মেন্টাল সিমটম অনেক কিছু পাওয়া যাচ্ছে, পাগল রোগী বা মানসিক রোগী, কিন্তু বডির মধ্যে রোগ নেই, মানে ডায়াগনোসিস ডায়াগনোসিস পাচ্ছেন না। আবার বডির মধ্যে আপনার ক্যান্সার হয়ে সেটা ছড়ায় ছড়ায় একেবারে সারা বডিকে সৃষ্টি হয়েছে, বাট সিমটম খুব কম পাওয়া যাচ্ছে, অত্যন্ত কম পাওয়া যাচ্ছে। এই বিষয়গুলো কিন্তু আমাদের চিন্তার বিষয়। এখানে মাইজমেটিক থিঙ্কিং ছাড়া, মাইজমেটিক নলেজ ছাড়া আমরা এই জায়গাগুলোতে প্রবেশ করতে পারবো না। আমরা যদি এই জায়গাগুলোকে টাচ করতে চাই, অবশ্যই আমাদেরকে সিমটম ইভ্যালুয়েশন করতে হবে এবং মাইজমের ব্যাপারে গভীর নলেজ থাকতে হবে, তাহলেই কেবল আমরা এই জায়গাগুলোতে টাচ করতে পারবো। তাহলে আমরা 7টা ওয়ার্নিং সাইন বললাম। তার মানে যদি এরকম হয় যে অনেকদিন যাবত স্বরভঙ্গ, কাশি, অনেকদিন যাবত কাশি, হ্যাঁ, এখন অনেকদিন যাবত স্বরভঙ্গ, কাশি, এটা হলে যে টিউবারকুলোসিস হতে পারে, এই যে আমরা ডায়াগনোসিস করবো। হঠাৎ করে ওয়েট লস হয়ে যাচ্ছে খুব দ্রুত, কারণ ওয়েট হঠাৎ করে লস হয়ে গেলে অন্য ডিজিজও হতে পারে, যেমন আপনার আইবিএস এর ক্ষেত্রে হতে পারে, পেটে আলসার জনিত কারণে হতে পারে, আপনার থাইরয়েডের প্রবলেমের জন্য হতে পারে। বাট আমরা অ্যাজ এ হোল বিষয়টা দেখতে হবে। তারপরে কি, পেইন, কোনো জায়গায় একটা পেইন, প্রচন্ড পেইন করতেছে, দীর্ঘদিন যাবত পেইন চলতেছে, এটা হতে পারে। ব্লিডিং, আনইউজুয়াল ব্লিডিং যেটা, হ্যাঁ, হতে পারে। তারপরে আপনার কি হচ্ছে, স্কিনে হঠাৎ করে কালার চেঞ্জ হয়ে গেছে, আকৃতি চেঞ্জ হয়ে গেছে, টিউমারের সাইজ খুব র্যাপিডলি বড় হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে, হ্যাঁ, হঠাৎ করে তার বাউল মুভমেন্ট হ্যাবিটটা চেঞ্জ হয়ে গেছে, তখন কিন্তু আমরা সাসপেক্ট করতে পারি এবং রোগীটাকে পরীক্ষা নিরীক্ষা দিয়া আমরা ব্লাডের পরীক্ষা, আল্ট্রাসাউন্ড পরীক্ষা, সিটি স্ক্যান, এমআরআই, বায়োপসি, যা কিছু করা দরকার এগুলো করে আমরা নির্ধারণ করবো, নির্ণয় করবো কোন জায়গাটায় ক্যান্সার। তাহলে ফার্স্ট সাইন অফ ক্যান্সার, মানে ক্যান্সার যতগুলো সাইন আছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রথম যে সাইনটা, সেটা হচ্ছে যে আনইউজুয়াল আনএক্সপ্লেইন ওয়েট লস, এবং সেটা কি হয়, লস অফ 10 পাউন্ড, 10 পাউন্ড হঠাৎ করে দেখা যাচ্ছে যে আপনার কয়েক মাসের মধ্যে 10 পাউন্ড, মানে প্রায় হচ্ছে গিয়ে 4.5 কেজি বা 5 কেজি ধরেন, এরকম ওয়েট লস হয়ে গেছে। Weight is common in people who have pancreatic, stomach, esophageal, lungs cancer or other type of cancer. ওয়েট লস সাধারণত কোন ধরনের ক্যান্সারে হয়, যদি প্যানক্রিয়াসে ক্যান্সার হয়, পাকস্থলীতে ক্যান্সার হয়, ইসোফেগাসে ক্যান্সার, লাংসে ক্যান্সার হয়, আদার টাইপ অফ, আরো অনেক ধরনের ক্যান্সার আছে যেগুলো হলে সাধারণত ওয়েটটা লস হয়ে যায়। এখন আমি 10টা সাইন বলবো যে 10 কি সিমটমস অফ ক্যান্সার, 10টা কি সিমটম, ক্যান্সারের 10টা কি সিমটম। এক, unexplained weight loss, fever of unknown origin, night sweat, new or unexplained pain, persisting heartburn, এই যে বুক জ্বালাপোড়া করতেছে, হ্যাঁ, mouth or tongue sore that does not heal, মুখে ক্ষত সেটা আর্গ হচ্ছে না, ব্লোটিং অ্যাবডোমেন, পেটটা সবসময় ফেপে থাকতেছে, irregular bowel pattern,
আনএক্সপ্লেইনড লাম, ওই যে যেটা বললাম যে হঠাৎ করে একটা টিউমার একটা জায়গায় কি হয়েছে, অনেক বড় হয়ে গেছে, আনএক্সপ্লেইনড লাম। ট্রাভেল সোয়ালিং, গিলতে পারতেছে না, গিলতে সবার গিলতে সমস্যা হয়ে যাচ্ছে। হুম, এই 10টা হচ্ছে কি আপনার মানে ক্যান্সারের গুরুত্বপূর্ণ সিমটম। যেমন মুখে ঘা, অনেক যেমন ঘা শুকাচ্ছে না, তারপরে কি রাত করে আপনার সোয়েটিং পার্সপিরেশন হচ্ছে, তারপরে নিউ অর আনএক্সপ্লেইনড পেইন, ব্যথাটা যে কেন হচ্ছে কোনো কারণ খুঁজে পাওয়া যাচ্ছে না, এই ধরনের হঠাৎ করে একটা ব্যথা, নতুন ব্যথা, এই ধরনের ব্যথা, এইগুলো কিন্তু। এরপর বলছি কমন সিমটম অফ ওভারিয়ান ক্যান্সার আর ব্লোটিং অ্যান্ড, দেখুন বলতেছে যে ওভারিয়ান যদি ক্যান্সার হয়, ওভারিয়ান ক্যান্সারের ক্ষেত্রে একটা কমন সিমটম থাকে কি, যে পেটটা ফেপে থাকে, ফুলে থাকে এবং সামান্য একটু খেলে পেট ভরে যায়। আমরা কিন্তু সিমটম করেছি অনেক মেডিসিনের মধ্যে আছে, যেমন একটা করে আছে একটু খেলে পেট ভরে যায়, এবং ওভারিয়ান ক্যান্সার হলেও কিন্তু এই সিমটমটা প্রডিউস হয়। আর্লি ক্যান্সার ওয়ার্নিং সাইন, ক্যান্সার যে মানে সূচনা হয়েছে বডির মধ্যে, হ্যাঁ, সে আর্লি সাইন গুলো কি, হার্ডওয়ার্ক, ফিভার, পেইন, স্কিন চেঞ্জ। কি ওয়েট লস হচ্ছে, 10 পাউন্ডের বেশি ওয়েট লস হয়ে গেছে, দুর্বল খুব লাগতেছে, ফিভার হচ্ছে কিন্তু জানা নেই, আনএক্সপ্লেইনড ফিভার, পেইন, হ্যাঁ আনএক্সপ্লেইনড পেইন, পেইনটা কেন হচ্ছে বোঝা যাচ্ছে না, এবং স্কিন চেঞ্জ, হঠাৎ কি স্কিনের কি হচ্ছে, গ্রোথ হয়েছে বা কালার চেঞ্জ হয়ে গেছে, এগুলো হচ্ছে কি আপনার আর্লি সাইন অফ ক্যান্সার। এই হলো মোটামুটি ক্যান্সারের সিমটম গুলো। এখন আমরা আসি এটার সঙ্গে আমাদের হোমিওপ্যাথির সম্পর্কটা কি, কারণ আমাদের কারবার হচ্ছে সিমটম, বাট আমাদেরকে সিমটমটাকে ইভালুয়েট করতে হবে, সিমটমের গভীরতা বুঝতে হবে, বুঝে আমাদের কিন্তু এই ঝোপ বুঝে কোপটা দিতে হবে। তাহলে আমাদের কি করতে হবে, সিমটমের সাথে সম্পর্কিত মায়োজমেটিক রিলেশনটা কি বুঝতে হবে। তাহলে আসুন আমরা সেটা এখন বুঝি। আমি এখন আলোচনা করব 10 ক্যান্সারের সিমটমস উইথ কাভারিং মায়োজম, 10টা ক্যান্সারের গুরুত্বপূর্ণ সিমটম এবং এর সাথে কোন মায়োজমটা রিলেটেড। আসুন তাহলে, আলসারেশন, যেই ক্যান্সারে আমরা আলসারেশন পাচ্ছি, যদি আলসারেশন পাই তবে সেই ক্ষেত্রে কোন মায়োজম আছে এখানে, সিফিলোসোরিক, সিফিলোসোরিক, সিফিলিটিক এবং সোরিক, এই দুটো মায়োজমের অবস্থান পাওয়া যায়। আলসারেশন অফ এনি মিউকাস মেমব্রেন such as that of the mouth or cervix which is chronic and does not tend to heal easily, দীর্ঘদিন যাবৎ মুখে আলসার কিংবা জরায়ুর মুখে আলসার এবং সেটা সারছে না তো সারছেই না, দীর্ঘদিন যাবৎ এভাবেই চলছে, এটা হচ্ছে গিয়ে সিফিলিটিক সোরিক মায়োজমেটিক অবস্থা। এবং এই ধরনের আলসারেশনটা যদি হয়, হিল হচ্ছে না, তো সেক্ষেত্রে আমরা এটাকে মায়োজমেটিক দিক দিয়ে সিফিলোসোরিকের মধ্যে ফেলবো, কারণ সিফিলিটিক মানে হচ্ছে কি আলসার ক্ষত। আচ্ছা, এরপরে আসি গ্রোথ, ক্যান্সারে গ্রোথ আছে, টিউমার বড় হয়, বেড়ে যায়, এটাকে আমরা কিন্তু জানি সাইকোটিক মায়োজমেটিক, এবং এখানে অনেক সময় সিফিলিটিকও যুক্ত হয়। A tumor growth on malformation of the gland which is chronic in nature and either painful and painless, এবং টিউমার গ্রো করছে এর সঙ্গে গ্ল্যান্ডও আক্রান্ত হয়েছে, তখন কিন্তু সাইকোটিক এবং সিফিলিটিক উভয়ই, কারণ সিফিলিটিকের গতি প্রকৃতি গ্ল্যান্ডের দিকে, তাহলে গ্রো হয়েছে সেটা সাইকোটিক, আর গ্ল্যান্ড আক্রান্ত হয়েছে সিফিলিটিক। তার মানে বুঝতে পারতেছেন যে অ্যাডিনো কার্সিনোমা যে গ্ল্যান্ড এফেক্টেড হচ্ছে, তখন আমরা কি বুঝবো, সেগুলো কিন্তু এই সিফিলিটিক মায়োজমেটিক অবস্থার মধ্যে পড়েছে। এবং এর সঙ্গে ওই যে অনেক সময় কি হয় যে আপনার কোন অর্গান, যে একটা হলো অর্গানের অ্যাডিনোকার্সিনোমা হলো, যেমন কি ইউটেরাসের হলো হলো অর্গানে, তো হলো অর্গানে ইউটেরাসের কোন লেয়ারে হচ্ছে সেটা আমাদেরকে দেখতে হবে। সেখানে দেখা যাচ্ছে গিয়ে টিউমারটা গ্রো করছে এবং তার সঙ্গে ওই গ্ল্যান্ডটা এফেক্ট হয়েছে, তার মানে কি সিফিলিটিক এবং সাইকোটিক উভয় অবস্থান ওখানে রয়েছে। সোয়ালোইং ডিফিকাল্টি, গিলতে কষ্ট হচ্ছে, কেন গিলতে কষ্ট হচ্ছে, কারণ ওখানে টিউমার হয়েছে, টিউমার হয়ে ওই ফুড পাইপ যে খাদ্য নালী, যে নালীতে আমরা খাবার ঢোকে সেটা কি চেপে গেছে, তার মানে একটা সাইকোটিক কেস। হ্যাঁ,
সাইকোসোরিক অবস্থা, কারণ পেইন হচ্ছে এর সঙ্গে, যে লং স্ট্যান্ডিং ডিসপ্যাজিয়া, দীর্ঘদিন যাবত তার কি পেইন, গলায় ব্যথা, গিলতে গেলে খাইতে গেলে পেইন করে, দ্যাট ইজ সোরিক সাইকোটিক। হর্সনেস, এটাও কিন্তু ক্যান্সার একটা সিমটম, হর্সনেস। হর্সনেস, সিফিলিটিক সরি, টিউবারকুলার হর্সনেস দেখা যাচ্ছে কি, হর্সনেস, ক্রনিক হর্সনেস, আনএক্সপ্লেইনড টিজিং কফ। হ্যাঁ, টিজিং কফ যখন আনএক্সপ্লেইনড টিজিং কফ থাকে, তখন এখানে কিন্তু ওই যে সিফিলিটিক টিউবারকুলার মায়োজম, মানে সিফিলিস প্লাস সোরিক মায়োজম যুক্ত হয়ে টিউবারকুলার মায়োজমেটিকটা অবস্থান করে, এবং অনেক ক্ষেত্রে কিন্তু আবার ব্লিডিংও হয়। হ্যাঁ, এখন আসি হেমারেজিক, যেসব ক্ষেত্রে ব্লিডিং হচ্ছে, যেমন ইউটেরাস থেকে ব্লিডিং বা রেকটাম থেকে ব্লিডিং, মুখ থেকে ব্লিডিং, হ্যাঁ, লাংস থেকে ব্লিডিং, এই হেমারেজিক অবস্থা চলে গেলে তখন সেটাকে আমরা বলছি টিউবারকুলার মায়োজমেটিক। হেমারেজ ফ্রম এনি অরিফিস, টিউবারকুলার মায়োজমেটিক। এরপর কি বাউল ব্লাডার হ্যাবিট চেঞ্জ হচ্ছে, প্রস্রাব পায়খানার হ্যাবিটটা চেঞ্জ হচ্ছে, তার মানে কি এখানে আপনার একটা বিষয় আছে, যদি ওখানে ক্যান্সার টিউমার গ্রো করতেছে, সেক্ষেত্রে কি হবে, সাইকোটিক সরি। আবার দেখা যাচ্ছে কি সেখানে আপনার টিউবারকুলার মায়োজমেটিক কারণেও হতে পারে। হ্যাঁ, যে যেখানে দেখা যাচ্ছে যে ক্রনিক ইন্ডাইজেশন উইথ অ্যানোরেক্সিয়া এন্ড অ্যাকম্পানিড, হ্যাঁ, ক্যান বি এ কনকমিটেন্ট। এর সঙ্গে দেখা যাচ্ছে ক্রনিক ইন্ডাইজেশন উইথ অ্যানোরেক্সিয়া, দীর্ঘদিন যাবত তার কি হচ্ছে, হজম হচ্ছে না। এই হজম না হওয়া দীর্ঘদিন যাবত, এই যেগুলো ক্ষয় রোগ, এগুলোকে কিন্তু আমরা টিউবারকুলার মায়োজমেটিকের অবস্থার মধ্যে বলি। কারণ এই অবস্থা হতে থাকলে রোগীর কি হয়ে যায়, কনজাম্পশন হয়ে যায়, দেহ ছিন্ন হয়ে আসে, টিউবারকুলার স্টেট, দিস ইজ দ্য টিউবারকুলার স্টেট। তাহলে দেখুন আমরা কোথায় টিউবারকুলার এন্টি টিউবারকুলার মেডিসিন প্রয়োগ করবো, কোথায় এন্টি সিফিলিটিক, কোথায় সাইকোটিক, কোথায় সরিক, তাহলে কিন্তু আমরা রোগীর ক্যালসারেশন নিয়ে এসছে, নাকি গ্রোথ নিয়ে আসছে, নাকি সোয়ালিং ডিফিকাল্টি নিয়ে এসছে, না হর্সনেস অফ দ্য ভয়েস, নাকি হেমারেজ স্লিপ কন্ডিশন নিয়ে এসছে, বা বাউল প্রবলেম নিয়ে এসছে, আমরা কিন্তু সেই অনুযায়ী, সেই অবস্থা অনুযায়ী এবং সামগ্রিক অবস্থা অনুযায়ী আমরা মেডিসিনটা প্রয়োগ করতে পারবো। ওয়াটস এন্ড মোল হঠাৎ করে কি হয়ে গেল, সেটা কি বেড়ে যাচ্ছে, কালার চেঞ্জ হয়ে গেছে, সাইকোসোরিক, হ্যাঁ, এবং সেখান থেকে ক্যান্সার হচ্ছে। ইমাসেশন, অ্যানেমিয়া এন্ড ইনসমনিয়া। এই ইমাসেশন মানে হচ্ছে কি, হঠাৎ করে ইমাসেশন, টিউবারকুলার, এখানে যে সিফিলিস এবং সোরিয়াকের মিশ্রণ থাকে, এবং এরপরে হচ্ছে কি সাইকিক অ্যাংজাইটি, এই যত রকম অ্যাংজাইটি আছে, ফিয়ার আছে, এগুলো সব কিন্তু সরিক অবস্থা। এবং সোরা এবং টিউবারকুলার উভয়ই হচ্ছে প্রচন্ড রকমের ভীতি এদের মধ্যে কাজ করে। মূলত টিউবারকুলার মধ্যে সোরা থাকে বলেই কিন্তু সে টিউবারকুলার হয়, অর্থাৎ সোরা সিপিলিটিক মিশ্রণে টিউবারকুলার হয়। এই জন্য এই সাইকিক অ্যাংজাইটি, ফিয়ার, এবং সেটা যখন ডিস্ট্রাকটিভ পর্যায়ে চলে যায়, তখন কিন্তু সেটা টিউবারকুলার অবস্থার আমরা বিবেচনা করি। এরপর 10 নম্বরে আসতেছি, রিপিটেড হিস্টোরি অফ ইনফেকশন, ইলনেস। বারবার ইনফেক্টেড, বারবার কি হচ্ছে, বারবার লাংস ইনফেকশন হচ্ছে, বারবার ইউটিআই হচ্ছে, হ্যাঁ, বারবার পাকস্থলীতে ইনফেকশন হচ্ছে, আলসারেশন হচ্ছে, এই বারবার হচ্ছে, এই ধরনের বিষয়গুলো হয়, সেখানে কিন্তু আমরা এটা টিউবারকুলার, বারবার ইনফেকশন হচ্ছে, এই বারবার ইনফেকশনটা হচ্ছে টিউবারকুলার। আপনাদেরকে টিউবারকুলার মেডিসিনটা পড়ে দেখবেন, সেখানে বলা হয়েছে যে ক্রনিক সিস্টাইটিস, বইকে বই ক্রনিক সিস্টাইটিস, মানে বারবার যে ইউটিআই, এই ইউটিআই কিন্তু আপনার টিউবারকুলার মায়োজমেটিক, এবং এই এক ধরনের এই রিপিটেড ইনফেকশনও কিন্তু আপনার টিউবারকুলার মায়োজমেটিক। তো ওই 10টা সিমটম যেটা আমি আলোচনা করলাম এবং মায়োজমেটিক অবস্থাটা আলোচনা করলাম, এখন আসেন আরো একটু গভীরে আমরা যাই, আরো একটু গভীরে যাই, আরো গুরুত্বপূর্ণ জায়গা, এবং আমরা কিন্তু আস্তে আস্তে আমাদের সমাধানটা পেয়ে যাচ্ছি। সেটা হচ্ছে সোরিক ক্যান্সার। সোরিক ক্যান্সার, তার আগে আমি একটু রিপিট করে নিই, যে যদি ইমাস্ট্রেশন হয় টিউবারকুলার মায়োজমেটিক, হেমারেজিক হলে টিউবারকুলার মায়োজমেটিক, এবং রিপিটেড ইনফেকশন হলে টিউবারকুলার মায়োজমেটিক। আর যদি সাইকিক অ্যাংজাইটি থাকে, ফিয়ার থাকে, অ্যাংজাইটি থেকে ডিজিজ নিয়ে মৃত্যু হয়, রোগ নিয়ে হেলথ নিয়ে আতঙ্ক, সোরিক টিউবারকুলার স্টেট, এবং যদি গ্রোথ থাকে, অবস্ট্রাকশন থাকে, হ্যাঁ, গিলতে পারতেছে না, সাইকোটিক মায়োজমেটিক অবস্থা, এবং আলসারেশন থাকে, সিভিলিটিক অবস্থা, বাউল হ্যাবিট যদি চেঞ্জ হয়, হ্যাঁ, তবে সেটা টিউবারকুলার হসনেস অবস্থা হলে টিউবারকুলার। এই হচ্ছে কি আপনার এই 10টা সিমটমের মায়োজমেটিক ভেরিয়েশন। এখন যে বিষয়টা বলতে চাইলাম সেটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমাদের এই এতগুলো আলোচনা করার পিছনে যে জিস্ট, যেটা আমরা সমন্বয় করবো এখন সেই সমন্বয় আমরা করবো যে সোরিক ক্যান্সার। দেখুন, আমরা সোরিক ক্যান্সার, সাইকোটিক ক্যান্সার, সিভিলিটিক ক্যান্সার এবং টিউবারকুলার ক্যান্সার নিয়ে আমরা কথা বলবো। সোরিক ক্যান্সারটা কিরকম? সোরা ইজ দ্য
responsible for the deficiency which leads to deficiency in immunity. The cancer is caused by continuous physical or emotional irritation, and it is the lowered immunity which make the person vulnerable to such irritation. সোরা মানে কি ইরিটেট করতেছে, অ্যাংজাইটি, নার্ভাস ইরিটেশন করতেছে, এবং সেটা কি করতেছে, হাইপো ইমিউনিটিটাকে, রোগ প্রতিরোধ ক্ষমতাকে কমিয়ে দিচ্ছে, এবং সেটা কি ক্যান্সারের জন্য সে সাসপেক্টেবল করে তুলতেছে। হ্যাঁ, সরি ক্যান্সার ভালনারেবল টু সাচ সিচুয়েশন বলছে ইরিটেশন। এরপর সাইকোটিক ক্যান্সার, the psychotic is responsible for proliferation and growth. There is hyper, সেখানে কি হচ্ছে, হাইপারট্রফি। যখন হাইপারট্রফি হচ্ছে, কি হচ্ছে, টিউমার বাড়তেছে, টিউমার গ্রো করতেছে, তখন দ্যাট ইজ দ্য সাইকোটিক। The cell proliferative and tumor are formed initially. This form are benign. যখন এইভাবে হাইপারট্রফি হচ্ছে সেটা সাধারণত বিনাইন and encapsulated, এবং তারা কি একটা জায়গায় আবদ্ধ থাকে, বাট became malignant as the cell proliferate out of the proportion. কিন্তু যদি এটা সেই নির্দিষ্ট জায়গায় আবদ্ধ না থাকে তখন সেটাকে বলা হচ্ছে ম্যালিগনেন্ট। তাহলে দেখেন এই সাইকোটিকের দুটো বিষয় পেলাম, একটা হচ্ছে গিয়ে বিনাইন এবং ম্যালিগনেন্ট। যখন সেটা এনক্যাপসুলেটেড থাকতেছে তখন হচ্ছে কি আপনার বিনাইন, যখন সেটা এর বাইরে চলে যাচ্ছে প্রলিফারেশন, দ্যাট ইজ দ্য ম্যালিগনেন্ট। এখন সিফিলিটিক ক্যান্সার কি হবে? সিফিলিটিক মানে কি ডিস্ট্রাকশন, ক্ষত, আলসারেশন। তাহলে কি সিফিলিস ইজ দ্য রেসপন্সিবল ফর ডিস্ট্রাকশন, ডিস্টিংগ্রেশন এন্ড ডিজেনারেশন, সেল ব্রেক, degenerative and disintegrated of the capsule of the tumor. যেই টিউমারে যে ক্যাপসুলটা থাকতেছে সেই টিউমারটাকে যখন সে কি করতেছে, ব্রেক করতেছে, আশেপাশে সেলগুলোকে ব্রেক করতেছে, করে আশেপাশে কি করতেছে, ডিস্ট্রাকশন তৈরি করে ফেলছে, দ্যাট ইজ দ্য সিফিলিটিক ক্যান্সার। দেখুন আমরা কিন্তু পড়েছিলাম যে বিনাইন টিউমার হলে ক্যাপসুলেটেড থাকে, ক্যান্সারাস হলে, ম্যালিগনেন্ট হলে আশেপাশে কি হয়, সেখান থেকে বাইরে ছড়িয়ে যায় এবং সেটা কি হয়, গিয়ে আশেপাশে টিস্যুগুলোকে নষ্ট করে। তার মানে যখন নষ্ট করতেছে সেই স্টেজ নিয়ে আসে তখন কিন্তু আপনি বুঝবেন এটা হচ্ছে সিফিলিটিক স্টেজ নিয়ে আসছে। আর যখন গ্রোথটা আছে, ক্যাপসুলেটেড আছে, তখন কিন্তু সেটা সাইকোটিক স্টেট নিয়ে আসে। হ্যাঁ, এটা কিন্তু আমাদেরকে বুঝতে হবে। আর যখন দেখেন এই ম্যালিগনেন্ট টিউমার যখন কি হচ্ছে, এবং শুধু তাই না, তারা এটাকে কি করতেছে, নেক্রোস করতেছে, পাস ফর্মেশন করতেছে, সেখান থেকে ডিস্ট্রাকশন হয়ে পুজ উৎপাদন হচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, পাস ফর্মেশন হচ্ছে, ডিস্ট্রাকশন হচ্ছে, ক্ষত হচ্ছে, ঘা হচ্ছে, গলতেছে, পচতেছে। এটা কিন্তু সব সিফিলিটিক ম্যাটার। এবং এরপরে যেটা হচ্ছে, যদি সে মাইগ্রেট করে অন্যত্র যায়, আমরা যেটাকে বলতেছি মেটাস্টেসিস, যেটা আলোচনা করেছিলাম, এই মেটাস্টেসিসটাই হচ্ছে কি টিউবারকুলার ক্যান্সার। তাহলে দেখুন আজ থেকে 200 বছর আগে যেগুলো আলোচনা করেছে যে ম্যাথমেটিক, যে বডি কোন লেভেলে বা তার নেচার অনুযায়ী কি মাজম হয়, আমাদের ক্যান্সারের মাজমও কিন্তু আমরা এই 4টা ধারার মধ্যে আবদ্ধ করে ফেলতে পারি। যখন রোগী এসছে মেটাস্টেটিক নিয়ে তখন আমরা বুঝবো যে সে এখন টিউবারকুলার স্টেটে আছে, যেটা আমরা কিন্তু সিটি স্ক্যান করলে বুঝবো। রোগীর সিমটোমেটিক অন্যান্য পরীক্ষা নিরীক্ষার মধ্যে বুঝবো যে সে ছড়িয়ে গেছে, মেটাস্টেসিস অবস্থায় চলে গেছে, দ্যাট ইজ দ্য টিউবারকুলার। আর যখন নেক্রোস্ট হয়েছে, ডিস্ট্রয় হয়ে গেছে, আলসারেশন হয়ে গেছে, তখন আমরা বুঝবো সেটা সিফিলিটিক অবস্থার মধ্যে আছে। আর যখন এনক্যাপসুলেটেড আছে, হ্যাঁ, বেশ বড় হয়ে গেছে, তখন আমরা বলবো সাইকোটিক। তাহলে দেখুন যে রোগীর এখন সাইকোটিক স্টেট নিয়ে আসছে, আমি অ্যান্টিসিপিলিক মেডিসিন দিলে হবে না। টিউবারকুলোসিস স্টেট নিয়ে আসছে, সেখানে তখন অ্যান্টিসাইকোটিক মেডিসিন দিলে তো হবে না। সুতরাং আমাদেরকে কিন্তু রোগীর সেই অবস্থা অনুযায়ী মানে ঝোপ বুঝে কোপটা দিতে হবে। তো আমরা যদি এইভাবে চিন্তা করতে পারি এবং এইভাবে যদি আমাদের অস্ত্রগুলোকে তৈরি করতে পারি, তাহলে ইনশাল্লাহ আমাদের সফলতা আসবে। এবং আমি বাস্তবিক পক্ষে আমি দেখতেছি, প্রয়োগ করে দেখতেছি, আল্লাহর রহমতে অনেক রুগীকে এইভাবে খুব ভালো রেসপন্স বা রেজাল্ট দেওয়া যাচ্ছে। আমরা আজকের মতো
এখানেই আলোচনা সমাপ্ত করতে যাচ্ছি, কারণ এটা আমরা পার্ট 1 আলোচনা করলাম। এরপরে এটার উপরে আমরা আরো অ্যানালাইসিস করব, এই সম্পর্কিত রুব্রিক গুলো কি, এই সম্পর্কিত মেডিসিন গুলো কি, ম্যাথমেটিকে কি আছে, কিভাবে আমরা ম্যাথমেটিক চিন্তাগুলো চিন্তা করব, সেগুলো আমরা এগুলো বিস্তারিত পরবর্তী ক্লাসে আলোচনা করব। তো মোটামুটি এই পর্যন্ত আজকের আলোচনা। অলরেডি 12টা পার হয়ে গেছে। এখন যদি কারো কিছু প্রশ্ন থাকে আপনার প্রশ্ন করতে পারেন, যদি কোনো বুঝতে অসুবিধা হয় বলতে পারেন। প্রয়োজনে নেক্সট ক্লাসে সেই বিষয়টা নিয়ে আলোচনা হবে।